17 বছর বয়সেই আমাকে পড়াশোনা ছেড়ে দিতে হয়। মাত্র 2000 টাকার বদলে 12 ঘন্টা আমাকে একটা হোটেলে কাজ করতে হতো। বাবা আমাদের একটা জমি বন্ধক রেখে আমাকে পড়ানোর জন্য ঠিক করে। আমি একটা রিলেশনশিপের মধ্যে নিজেকে খুবই সিরিয়াসলিভাবে নিয়ে ফেলি। এমনকি আমি ফাইনাল ইয়ারে সুসাইড পর্যন্ত অ্যাটেন্ড করতে যাই। সৌভাগ্যবশত আমার দুজন বন্ধুর জন্যে আমি সেদিন বেঁচে গিয়েছিলাম। আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে 4500-এরও বেশি স্টুডেন্টকে আমি ফ্রি অফ কস্টে এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন দিয়ে এসেছি এবং সেই জায়গা থেকে 60%-এরও প্লাস স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। চলো স্টার্ট করি। সবাই দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? Yes, sir. ওকে, Yes, sir. আমরা কালকে যেখানে শেষ করেছিলাম তারপর থেকেই আমরা স্টার্ট করব। ওকে, আজকে আমরা যেটা ফার্স্ট যে টপিকটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টাইপস অফ ফাংশন। ওকে, আমরা তো প্রিভিয়াস ডেতে আমরা টাইপ অফ ফাংশন দেখেছি, আমরা একরকম টাইপ দেখেছি। আজকে আমরা ফাংশনকে আমরা তার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা ফাংশনকে এখানে ক্লাসিফাই করব ডিফারেন্ট টাইপের। ওকে, তো আজকে টপিক হচ্ছে আমাদের টাইপস অফ ফাংশন। সেখান থেকে আমরা ডিটেলস কনসেপ্টটা আমরা দেখে নেব। টাইপস অফ ফাংশন মানে একটা ফাংশনকে আমরা কত রকমভাবে আমরা লিখতে পারি, আমাদের প্রোগ্রামিংয়ে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি একটা ফাংশনকে, সেই কনসেপ্টটা আমরা আজকে দেখব। ঠিক আছে, দেন তারপরে আমরা প্যারামিটার পাসিং টেকনিক, তার মধ্যে কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সের কনসেপ্টটা আমরা আজকে ডিসকাস করব যদি টাইম থাকে এটার পরে। ওকে, চলো। তো আজকে আমরা আমাদের টপিকটা হচ্ছে টাইপস অফ ফাংশন। টাইপস অফ ইউজার ডিফাইন্ড ফাংশন। বেসিক্যালি আমরা কিন্তু টপিকটা থেকে ডাইভার্ট হয়ে গেছে, আমরা কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশনে চলে এসেছি। কারণ লাইব্রেরি ফাংশন নিয়ে তো আমাদের পড়ার কিছু নেই। লাইব্রেরি ফাংশন জাস্ট আমাকে ফাংশনগুলোর নাম জানতে হবে, সেগুলোকে আমাকে ইউজ করতে হবে প্রোগ্রামিংয়ে। ঠিক আছে, তো আমাদের টপিকটা হচ্ছে টাইপস অফ ফাংশনস। এবার সেটা হচ্ছে কিন্তু ইউজার ডিফাইন্ড ফাংশন। ওকে, তো ফাংশনের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে, স্ট্রাকচার মানে আমি এখানে স্ট্রাকচার বলতে চাইছি যে কোনো ফাংশনের ক্ষেত্রে হয়তো আমার প্যারামিটার থাকবে, কোনো ফাংশনে হয়তো আমার প্যারামিটার থাকবে না, আবার কোনো ফাংশনে হয়তো আমার রিটার্ন টাইপ থাকবে, কোনো ফাংশনে হয়তো রিটার্ন টাইপ থাকবে না। তাহলে আমরা যখন মেন ফাংশনকে আমরা যখন দেখেছি তখন আমরা ভয়েড মেন দিয়েও কাজ করেছি, আমরা ইন্ট মেন দিয়েও কাজ করেছি। তো আমরা যখন কোনো ইউজার ডিফাইন ফাংশনকে আমরা যখন ডিফাইন করব, তখন সেই ডিফাইন করার সময় আমরা প্যারামিটার পাস করব কি করব না, বা আমরা রিটার্ন করব কি না ফাংশন থেকে, সেটা আমরা ডিসাইড করব। সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে আমার টাইপস অফ ফাংশনের উপর। ওকে, তো আমরা একটা সিম্পল প্রবলেমকে আমরা কিন্তু এই ডিফারেন্ট টাইপ অফ ফাংশন দিয়ে আমরা কিন্তু সলভ করতে পারি। আমরা সেম টাস্ককে আমরা উইদাউট প্যারামিটার, উইদাউট রিটার্ন টাইপ এরকমভাবে আমরা করতে পারি কোনো ফাংশনের থ্রু দিয়ে, বা সেম টাস্ককে হয়তো আমরা উইথ প্যারামিটার, উইদাউট রিটার্ন টাইপ সেই কনসেপ্টে করতে পারি। ওকে, তো সেটা আমরা দেখে নেব। তো টাইপস অফ ফাংশনের আমরা স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে আমরা ফাংশনকে 4টে টাইপে আমরা ডিভাইড করব। দেয়ার আর 4 টাইপস। ওকে, ফার্স্ট টাইপটা যেটা সেটা হচ্ছে এ ফাংশন উইথ, আমরা টাইপগুলোকে এরকমভাবে আমরা ক্লাসিফাই করছি ফাংশনকে। এ ফাংশন উইথ রিটার্ন টাইপ, ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার। এই টাইপের ফাংশনে আমার রিটার্ন টাইপও যেমন থাকবে, আমার কিন্তু প্যারামিটারও আমাকে মেনশন করতে হবে, বা আমাকে প্যারামিটারও আমার এখানে থাকবে। ওকে, তো সেই টাইপের ফাংশনকে আমরা বলছি ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার। সেকেন্ড যে টাইপটা আমরা দেখে নেব সেই টাইপটা হচ্ছে এ ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার। আমার রিটার্ন টাইপ আছে কিন্তু কোনো প্যারামিটার নেই, উইদাউট প্যারামিটার। ঠিক আছে, সেটা আর একটা টাইপের আমাদের ফাংশন। থার্ড যে টাইপটা আমরা দেখব সেটা হচ্ছে এ ফাংশন উইথ বলবো না, এখানে বলবো ফাংশন উইদাউট রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার। আর লাস্ট যে টাইপটা আমরা দেখবো সেটা হচ্ছে এ ফাংশন উইদাউট রিটার্ন টাইপ
অ্যান্ড উইদাউট প্যারামিটার, অ্যান্ড উইদাউট প্যারামিটার। এই চারটে টাইপের ফাংশন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ওকে, তো আমরা প্রথম যে টাইপটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে এমন কিছু ফাংশনকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করব বা এমন কিছু ফাংশনকে আমরা ডিফাইন করব যে ফাংশনটার রিটার্ন টাইপও থাকবে আবার তার প্যারামিটারও থাকবে। তাহলে আমরা প্রিভিয়াস ডেতে আমরা যে ফাংশনের এক্সাম্পলগুলো নিয়ে আমরা প্রোগ্রাম করেছিলাম বা আমরা যে ফাংশনের এক্সাম্পলগুলো দেখেছিলাম, তো সেখানে কিন্তু আমি সমস্ত ফাংশনের ক্ষেত্রে আমি কিন্তু রিটার্ন টাইপ ব্যবহার করেছি, আমি কিন্তু প্যারামিটার ইউজ করেছি। তাহলে আমরা প্রিভিয়াস ডের এক্সাম্পলগুলোকে আমরা কিন্তু আমাদের ফার্স্ট যে ক্যাটাগরিটা অর্থাৎ এই ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু আমরা ফেলতে পারি। তাহলে যখন কোনো ফাংশনে আমরা প্যারামিটার পাস করব, যখন কোনো ফাংশনে আমরা রিটার্ন টাইপ থাকবে সেই ফাংশনে, তখন সেই ফাংশনটাকে আমরা বলছি এই ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার। ওকে, তো সেই এক্সাম্পলটা আমরা কিন্তু দেখেছি প্রিভিয়াস ডেতে, আমরা কিন্তু এই ফার্স্ট যে টাইপটা আমার সেই টাইপটা কিন্তু আমরা এক্সাম্পল দেখেছি। আজকে আমরা সেকেন্ড টাইপ থেকে আমরা স্টার্ট করব এ ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার। ওকে, উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার আমরা এখান থেকে আজকে স্টার্ট করব, কারণ যেহেতু ফার্স্ট টাইপটা কিন্তু আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস এক্সাম্পলগুলোতে আমরা দেখেছি, কাল যেটা আমরা পড়ে এসেছি। তো আমরা আজকে সেকেন্ড থেকে আমরা স্টার্ট করব, সেকেন্ড টাইপ থেকে আমরা স্টার্ট করব। ফার্স্ট টাইপটা কিন্তু অলরেডি ডিসকাস করা আছে, ঠিক আছে। সেকেন্ড টাইপটা হচ্ছে উইথ রিটার্ন টাইপ উইদাউট প্যারামিটার। এটা হচ্ছে উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার। উইদাউট প্যারামিটার। ওকে, আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি। এটা অ্যাডিশনের ফাংশন তো আমরা আগের দিন দেখেছি। আমি এখানে সিম্পল শুধুমাত্র অ্যাডিশনের ফাংশনটা দিয়ে আমি এক্সাম্পলটা দেখানোর চেষ্টা করছি। আমরা যখন উইথ রিটার্ন টাইপ উইথ প্যারামিটার দিয়ে যখন আমরা প্রোগ্রামটা লিখেছিলাম, একটা ফাংশনকে ডিফাইন করেছিলাম, তখন সেই ফাংশনটা আমাদের এরকম ছিল। আমার ইন্ট ছিল রিটার্ন টাইপ, আমরা ফাংশনের সিনট্যাক্সে আমরা দেখেছি কীভাবে ফাংশন কনস্ট্রাক্ট করা হয়। তারপরে ফাংশনটার নাম ছিল আমার অ্যাড বা সাম, যা নাম দিয়েছিলাম আমরা, ফাংশনের নাম দিলাম অ্যাড। তারপরে আমার এখানে প্যারামিটার ছিল, আমি প্যারামিটার এখানে 2 নাম্বারস অফ প্যারামিটার বা 3 নাম্বারস অফ প্যারামিটার নিয়ে আমরা কিন্তু কাজ করে এসেছি, ইন্টিজার এ কমা ইন্টিজার বি। ঠিক আছে, তাহলে দেখো এই ফাংশনটা আমি যখন ডিফাইন করছি তখন দেখো আমার কিন্তু রিটার্ন টাইপও আছে, আবার দেখো এই ফাংশনটার মধ্যে তোমার প্যারামিটারও আছে। তাহলে সেখানে আমরা ফাংশনটাকে আমরা এরকমভাবে ডিফাইন করেছিলাম যে ইন্টিজার সি বলে একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যার মধ্যে আমরা রেজাল্টটাকে স্টোর করবো। দেন আমরা লিখছি সি ইকুয়ালস টু এ প্লাস বি, দিয়ে তারপর সিটাকে আমাকে রিটার্ন করতে হবে। আমি লাস্টে লিখছি রিটার্ন সি। তাহলে যে ফাংশন আমার অ্যাড ফাংশনকে কল করবে তাকে কিন্তু আমরা এই ভ্যালুটাকে রিটার্ন করবো, রিটার্ন সি। আমি ফাংশনটাকে শেষ করেছি। এই টাইপের ফাংশনকে আমরা বলতে পারি আমাদের যে ফার্স্ট যে ক্লাসিফিকেশনটা সেটা হচ্ছে এ ফাংশন উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার। ওকে, তাহলে আমরা এখন সেকেন্ড যদি টাইপটাকে আমরা ডিফাইন করতে চাই, তাহলে সেকেন্ড টাইপটাকে ডিফাইন করার জন্য আমি ফাংশনটাকে যদি আমরা এরকমভাবে লিখি, আমি একই ফাংশনকে আমরা এই সেকেন্ড টাইপ দিয়ে ডিফাইন করছি। দেখো উইথ রিটার্ন টাইপ আছে অ্যান্ড উইদাউট প্যারামিটার আছে, তাহলে আমার রিটার্ন টাইপটা থাকছে মানে ইন্ট অ্যাড, এটা থাকছে, ইন্টটা থাকছে রিটার্ন টাইপটা। এবার আমার এখানে কিন্তু কোনো প্যারামিটার নেই, দ্যাটস ওয়াই আমার প্যারামিটারের ঘরটা কিন্তু এখন ভয়েড আছে, কোনো প্যারামিটার নেই এখানে, তাহলে ভয়েড। তাহলে দেখো যখন কোনো ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার থাকে না, তখন ফাংশনটা কোন ভ্যালুর উপরে অপারেশনটা করবে সেই ভ্যালুগুলোকে কিন্তু ফাংশনের ভেতরেই কিন্তু ইনপুট নিতে হয়। মানে ইনপুট নেওয়ার কাজটা কিন্তু এখন ফাংশনকে করতে হবে। প্রথম টাইপের ফাংশনের ক্ষেত্রে দেখো ইনপুট নেওয়ার কাজটা কিন্তু মেন ফাংশন পারফর্ম করেছিল, তারপরে মেন ইনপুট নিয়ে সেই ইনপুটটা কিন্তু মেন ফাংশন যখন কল করছিল অ্যাড ফাংশনকে, তখন মেন কিন্তু সেই দুটো প্যারামিটারকে সে পাস করে দিচ্ছিল। ঠিক আছে, কিন্তু সেকেন্ড টাইপের যে ফাংশনটা আমরা এখানে ডিফাইন করছি সেখানে কিন্তু আমরা এখন ইনপুট নেওয়ার কাজটা কিন্তু এখন আর মেন ফাংশন করবে না, ইনপুট নেওয়ার কাজটা কিন্তু করবে এখন অ্যাড ফাংশন নিজে, কারণ যেহেতু আমার এখানে প্যারামিটারের ঘরটা কিন্তু এখানে ভয়েড করা আছে, সে কোনো প্যারামিটার কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবে না। ঠিক আছে, তার জন্য আমরা এখানে ইনপুট নেওয়ার জন্য আমি এখানে এ আর বি দুটো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম ইনপুটটাকে স্টোর করার জন্য, আর সি হচ্ছে আমাদের রেজাল্টটা, যার মধ্যে আমরা রেজাল্টটাকে স্টোর করব। আমি এবার এ আর বিটাকে আমি এখানে ফাংশনের ভিতরে আমরা প্রিন্টএফ স্ক্যানএফ করে আমরা এটাকে ইনপুট নিয়ে নিচ্ছি।
আমি প্রিন্টেড করে ইউজারকে একটা মেসেজ দিচ্ছি যে এন্টার 2 নাম্বারস, আমি শর্টে লিখলাম এন্টার 2 নাম্বারস। দেন ইউজার যে ইনপুটটা দেবে সেই ইনপুটটাকে আমরা স্টোর করবো কার মধ্যে না এ আর বি দুটো ভেরিয়েবলের মধ্যে। আমরা লিখছি স্ক্যান এফ। সিমিলারলি যেভাবে আমরা ইনপুট নিই বা যেভাবে আমরা রিড করি ভ্যালুগুলোকে ইউজারের কাছ থেকে, আমরা সেভাবে কিন্তু এটাকে রিড করছি $a, $b। ঠিক আছে, আমার কিন্তু ইনপুট নেওয়ার কাজটা কমপ্লিট। তাহলে আমার ফাংশনটা এখন কিন্তু অপারেট করতে পারবে কার উপরে না এ আর বি এর উপরে। তাহলে এখন কিন্তু আমরা লিখতে পারবো সি ইকুয়ালস টু a প্লাস বি সেমিকোলন। আমার দেখো রিটার্ন টাইপ আছে ইন্টিজার, তাহলে আমাকে সিটাকে রিটার্ন করতে হবে। এটা আমার সি ভেরিয়েবল, ওকে, আমাকে সিটাকে রিটার্ন করতে হবে। তো আমি এখন কী করছি, রিটার্ন সি। আমি এখন এখানে লিখছি এটা রিটার্ন স্টেটমেন্ট, সেটা হচ্ছে রিটার্ন সি সেমিকোলন। আমি এবার ফাংশনটাকে শেষ করব। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি যে একটা ফাংশনে যখন রিটার্ন টাইপ থাকে, যখন প্যারামিটার থাকে, তখন সেই ফাংশনটার স্ট্রাকচার কীরকম হয়। আর একটা ফাংশনে যখন রিটার্ন টাইপ যখন থাকে, তখন তার যখন প্যারামিটার যখন থাকে না, তখন তার স্ট্রাকচারটা কীরকম। ঠিক আছে, যেমন দেখো আমরা সেম কাজটাই কিন্তু পারফর্ম করছি। এখানেও অ্যাড ফাংশন দিয়ে আমরা 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করতে পারবো। আবার সেকেন্ড যে আমি টাইপটা দেখালাম, সেই সেকেন্ড টাইপের ফাংশন দিয়েও কিন্তু আমরা অ্যাডিশন অফ 2 নাম্বারস আমরা করতে পারবো। কিন্তু এখানে ফাংশনের একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি তোমার কি অ্যাড হয়ে গেল না, এখন কিন্তু ইনপুট নেওয়ার কাজটা কিন্তু অ্যাড ফাংশনকে কিন্তু করতে হবে। আর যদি আমাদের প্যারামিটার থাকতো ফাংশনের মধ্যে, তখন কিন্তু সেই কাজটা মেন ফাংশন পারফর্ম করে সেই প্যারামিটারটা সে পাস করতো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপের ফাংশন। আমরা ফুল এক্সাম্পল আমরা আসবো। ঠিক আছে, তাহলে এই সেকেন্ড টাইপের প্রোগ্রামটা, সেকেন্ড টাইপের যে আমার যে ফাংশনটা, সেই সেকেন্ড টাইপের ফাংশন দিয়ে যদি আমরা একটা প্রোগ্রাম লিখি, তা ধরুন ফার্স্টে আমাদের হেডার ফাইল ডিক্লারেশন হ্যাজ ইনক্লুড str.h। কারণ একটা ফাংশনকে আমরা আইদার মেন ফাংশনের আগে আমরা ডিফাইন করতে পারি, কিংবা আমরা মেন ফাংশনের পরে ডিফাইন করতে পারি। যদি আমাকে মেন ফাংশনের পরে ডিফাইন করতে হয়, তাহলে কিন্তু ফাংশনটার ফার্স্টে আমাকে একটা ডিক্লারেশন লিখে রাখতে হবে, সেটা আমরা আগের দিনে শিখেছি। ঠিক আছে, যাকে আমরা ফাংশন ডিক্লারেশন বলি বা যাকে আমরা ফাংশন প্রোটোটাইপিং করি। ওকে, তাহলে আমি এখন স্টার্ট করলাম প্রোগ্রামটাকে। আমার ফাংশনটাকে ফার্স্ট আমরা ডিফাইন করে নিয়েছি। ওকে, ডিফাইন করার পর আমি এবার মেন ফাংশনটা লিখব। আমরা এবার মেন ফাংশনটাকে ডিফাইন করব। ভয়েড মেন, বলে একটা ফাংশন লিখলাম। ভয়েড মেন ফাংশনের ভেতরে আমি এখানে জাস্ট একটাই ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার রেজাল্ট। কারণ দেখো আমাকে কিন্তু এখানে এ আর বিটাকে আমাকে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন পড়ছে না, কারণ যেহেতু মেন ফাংশন কিন্তু এখন কোনো আর ইনপুট নিচ্ছে না। কারণ কেন ইনপুট নিচ্ছে না, কারণ সেই ইনপুট যদি সে নেয় মেন ফাংশন, তাহলে কিন্তু সেই ইনপুটটাকে সে কিন্তু সেন্ড করতে পারবে না অ্যাড ফাংশনকে, কারণ অ্যাড ফাংশনে কিন্তু কোনো প্যারামিটার নেই। ঠিক আছে, তো তার জন্য আমরা যেটা করছি, শুধুমাত্র একটাই ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম রেজাল্ট। এবার মেন ফাংশনের কাজ হচ্ছে তোমার জাস্ট অ্যাড ফাংশনটাকে কল করা। সে তখন বাই নেম কল করছে অ্যাড ফাংশনটাকে কল করলো। কল করার পর কোনো প্যারামিটার সে পাস করতে পারবে না, যেহেতু প্যারামিটার এখানে কিন্তু ভয়েড করা আছে, কোনো প্যারামিটার পাস করা যাবে না। অ্যাড ফাংশনটাকে কল করা হলো। এবার অ্যাড ফাংশন যাকে রিটার্ন করছে, সিটাকে যে রিটার্ন করছে, সেই রিটার্নটাকে নিয়ে আমি কার ভেতরে স্টোর করছি না, রেজাল্টের ভেতরে স্টোর করছি। তাতে আমি লিখছি রেজাল্ট ইকুয়ালস টু অ্যাড ফাংশনটাকে কল করি। তাহলে এখন অ্যাড ফাংশন তোমার সিটাকে রিটার্ন করছে, সেই সিটা এসে আমার কার মধ্যে স্টোর হবে না, রেজাল্টের মধ্যে স্টোর হবে। আমি এখন কি করছি, মেন ফাংশন থেকে আমরা এখন রেজাল্টটাকে প্রিন্ট করে দিচ্ছি। আমি এখানে লিখছি সাম অফ 2 নাম্বারস বা সাম ইকুয়ালস টু একটা মেসেজ, সাম ইকুয়ালস টু %d, দেন তারপরে হচ্ছে রেজাল্ট, ব্র্যাকেট শেষ সেমিকোলন। আমি এবার এখানে প্রোগ্রামটাকে শেষ করি। ওকে, এটা হচ্ছে কিন্তু আমাদের সেকেন্ড টাইপের ফাংশন। আমরা কিন্তু এটা টাইপ 2 যেটা আমরা কিন্তু ডিসকাস করলাম এতক্ষণ ধরে, সেটা হচ্ছে আমাদের ফাংশনের মধ্যে প্যারামিটার নেই কিন্তু রিটার্ন টাইপ আছে। তাহলে যদি কোনো ফাংশনের মধ্যে প্যারামিটার না থাকে, তাহলে কিন্তু সেই ফাংশনকে নিজেকে কিন্তু সেই প্যারামিটার নেওয়ার কাজটা কিন্তু তাকে করতে হবে, তাকে কিন্তু ইনপুট নেওয়ার কাজটা কিন্তু তাকেই করতে হবে। আর যদি এখানে প্যারামিটার যদি তোমার থাকতো, তাহলে কিন্তু ইনপুট নেওয়ার কাজটা কিন্তু মেন ফাংশন করতো, যেটা কিন্তু আমরা আগের দিনের প্রোগ্রামটা আমরা দেখে এসেছি। আমি এই প্রোগ্রামটাকে কিন্তু আর কমপ্লিট করছি না, কারণ এটা কিন্তু আমরা প্রিভিয়াস ডেতে আমরা করে এসেছি এই প্রোগ্রামটা। আমরা শুধু এখানে মেনটা লিখলেই কিন্তু কাজ হয়ে যাবে। আমি এখানে হ্যাশ ইনক্লুড, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ, হ্যাশ ইনক্লুড str.h, হেডার ফাইল ডিক্লারেশন। তারপরে আমি এবার এখানে মেনটাকে লিখলেই আমার কিন্তু কাজটা কমপ্লিট, মানে প্রোগ্রামটা কমপ্লিট হয়ে যাবে। আমি ধরুন এখানে লিখলাম ভয়েড মেন,
আমি এখানে ইনপুটটা না নিয়ে আমি এখানে ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, একই ব্যাপার, কারণ ইনপুট যখন না নেওয়া হয় তখন সেখানে ইনিশিয়ালাইজ করলে আমার প্রোগ্রামটা কিন্তু ফিক্সড নাম্বারের উপরে অপারেট করে। ওকে, x = 5, y = 6, আর আমি এখানে z বলে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, এবার দেখো আমি এবার ফাংশনটাকে কল করছি z = add, পাস করে দিচ্ছি x, y, এবার জেডটা এখানে প্রিন্ট করছি। তাহলে এই দুটো প্রোগ্রামের মধ্যে ডিফারেন্সটা খুঁজে বের করার চেষ্টা করো যে আমার প্রথম যে টাইপটা ছিল সেই টাইপের ক্ষেত্রে আমরা কী করলাম, আর আমার সেকেন্ড যে টাইপটা তার জন্য আমরা কী করলাম। তাহলে প্যারামিটার না থাকলে ইনপুট নেওয়ার কাজটা কিন্তু ফাংশনের ভিতরে করতে হয়, আর যখন প্যারামিটার যখন থাকে কোনো ফাংশনের তখন কিন্তু ইনপুট নেওয়ার কাজটা করতে হয় কাকে না, মেন ফাংশনকে। এটা কিন্তু ডিফারেন্স প্রথম দুটো টাইপের মধ্যে। ওকে, তারপরে আমি মেন ফাংশনটাকে শেষ করি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপের ফাংশন, এটা আমাদের টাইপ 1, এটা হচ্ছে আমাদের টাইপ 2। ওকে, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারলে, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলে যে প্রথম টাইপের ফাংশন আর সেকেন্ড টাইপের ফাংশনের মধ্যে ডিফারেন্সটা কোথায়। Yes, sir. ওকে, তাহলে আমরা দুরকম টাইপের আমরা ফাংশন দেখলাম। তার মানে দেখো আমি কিন্তু একটা সিঙ্গেল প্রবলেমকে আমরা দুরকমভাবে আমরা সলভ করলাম। তাহলে আমাদের এখনও দুরকম টাইপের ফাংশন এখনও দেখা বাকি আছে। আমরা এই সেম প্রবলেমকে কিন্তু আমরা সেই বাকি যে টাইপটা আমরা দেখবো এখন এরপরে টাইপ 3 আর টাইপ 4, সেই টাইপ দিয়ে কিন্তু আমরা সেম প্রবলেমকে আমরা সলভ করবো। ঠিক আছে, চলো দেখে নাও থার্ড টাইপ। আমাদের থার্ড টাইপটা ছিল কি, এ ফাংশন উইদাউট রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার। তাহলে সেক্ষেত্রে আমার অ্যাড ফাংশনের ক্ষেত্রে আমার কিন্তু প্যারামিটারটা থাকছে, আমার রিটার্ন টাইপটা থাকছে না, শুধুমাত্র আমার এখানে প্যারামিটার থাকবে। তো সেক্ষেত্রে আমার ফাংশনটা কীরকম হবে। ওকে, আমি সেটাকে এর জাস্ট পাশেই আমি দেখাচ্ছি, চারটে ফাংশনকে আমরা পাশাপাশি জাস্ট আমরা লিখবো। ওকে, চলো, এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ। আমি থার্ড টাইপের ফাংশনটাকে আমি পাশে লিখবো। থার্ড টাইপ, আমরা এখানে একই রকমভাবে আমি ডিরেক্ট প্রোগ্রামে চলে যাচ্ছি, কারণ আমরা বুঝতে পারছি কনসেপ্টটা। আমি এখানে আবার হ্যাশ ইনক্লুড stdio.h, হ্যাশ ইনক্লুড stdio.h, দেন আমি এবার ফাংশনটাকে ডিফাইন করতে যাব। ঠিক আছে, আমার ফাংশনে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকবে না, কিন্তু প্যারামিটার থাকবে। তাহলে একটা ফাংশনে যখন তোমার রিটার্ন টাইপ যখন না থাকে তখন সেই রিটার্ন টাইপটা আমার কী হয়ে যায় না, ভয়েড হয়ে যায়। তো আমি এখানে ভয়েড লিখছি অ্যাজ এ রিটার্ন টাইপ। তারপরে ফাংশনটার নেম হচ্ছে আমার অ্যাড, ফাংশনের নাম দিলাম অ্যাড। আমার কিন্তু এখানে প্যারামিটার থাকছে, আমি এখানে প্যারামিটার নিচ্ছি int x, int y, বা int a, b, যা খুশি দিতে পারতাম, যেটা খুশি, int x, int y। আমি এটাকে ডিফাইন করে নিচ্ছি। আমি ইন্টিজার c বলে একটা ভেরিয়েবল নিলাম, আমি লিখছি c = x + y। তাহলে আমি কি এই ফাংশন থেকে তোমার সিটাকে কি আমরা রিটার্ন করতে পারবো? এখন আমি কি আর সিটাকে রিটার্ন করতে পারবো এই ফাংশন থেকে? দেখো, আমরা কি সিটাকে এখান থেকে কি রিটার্ন করতে পারবো এই ফাংশন থেকে? আমার তো রিটার্ন টাইপটা ভয়েড করা আছে, তাহলে পারবো না। তাহলে যদি আমরা রিটার্ন করতে না পারি তাহলে সি এর মধ্যে আমার তো রেজাল্ট আছে। তাহলে আমি সিটাকে যদি আমি মেন ফাংশনকে যদি আমি না দিতে পারি তাহলে মেন ফাংশন নিশ্চয়ই সিটাকে আমার ক্যাচ করে সে ডিসপ্লে করতে পারবে না রেজাল্টটাকে। তাহলে এখন ডিসপ্লে করার কাজটা এখন তাকে দিয়ে আমাকে করাতে হবে। আমাকে এখন অ্যাড ফাংশনকে কিন্তু তোমার ডিসপ্লে করার কাজটা করতে হবে। তাহলে এই সিটাকে আমি যেহেতু তোমার এখানে আমার এখানে ভয়েড করা আছে রিটার্ন টাইপটা, তার মানে কিন্তু সিটাকে আমাকে এই ফাংশনের ভেতরেই আমাকে ডিসপ্লে করে নিতে হবে রেজাল্টটাকে। আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি printf sum = 2। তাহলে এখন কিন্তু মেন ফাংশনের একটা দায়িত্ব কমে গেল, সেটা হচ্ছে তাকে কিন্তু আর প্রিন্ট করতে হচ্ছে না। কারণ কেন প্রিন্ট করতে হচ্ছে না, যেহেতু ফাংশনটা কিন্তু কোনো কিছু রিটার্ন করছে না। তাহলে কোনো ফাংশন যখন কোনো কিছু রিটার্ন না করে তখন কিন্তু সেই ফাংশনটা তোমার এক্সট্রা রেসপন্সিবিলিটি হচ্ছে সেই প্রিন্টিং করার কাজ বা ডিসপ্লে করার কাজটা কিন্তু তাকেই করতে হচ্ছে। তাহলে আমি এখন প্রিন্ট করছি sum = %d, দেন আমার রেজাল্টটা কার মধ্যে আছে, সি এর মধ্যে আছে, সেটাকে আমরা প্রিন্ট করে দিলাম। প্রিন্ট করে দেওয়ার পরে আমি ফাংশনটাকে এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আমার এখন মেন ফাংশনটা লেখা বাকি, আমি আবার মেন ফাংশন লিখবো ভয়েড মেন। তাহলে প্যারামিটার আছে ফাংশনটার মধ্যে, তাহলে মেন ফাংশনকে কিন্তু ইনপুট নিতে হবে, তাই না? যেহেতু প্যারামিটার আছে তাহলে সেই ইনপুটটা আমরা ইউজারের কাছ থেকে নিই বা ইনপুটটা আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিই, তাতে কোনো ফ্যাক্টর না, সেটা আমার কোনো ম্যাটার এখানে পড়ছে না। আমি ইনপুট নিতে পারি ইউজারের কাছ থেকে বা আমি এখানে অ্যাসাইন করে দিতে পারি ভ্যালুগুলোকে। ঠিক আছে,
তো আমরা এখানে ইনপুট নিয়েই কাজটা করবো। আমি ধরুন এখানে 3টে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করছি ইনপুট নেওয়ার জন্য, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। আমার এখানে 3টে ভেরিয়েবল লাগছে না, কেন কি না আমার দেখো অ্যাড ফাংশন তো কিছু রিটার্ন করছে না যে আমি তাকে ক্যাচ করবো, ঠিক আছে। তাহলে আমার এম আর এন দুটো ভেরিয়েবল হলেই কিন্তু কাজটা হয়ে যাবে। আমি এবার এম আর এনটাকে আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো 2 নাম্বারসকে। আমি প্রিন্টেড করে ইউজারকে বলছি এন্টার 2 নাম্বারস, এন্টার 2 নাম্বারস, দেন যে নাম্বারটা ইউজার এন্টার করলো তাকে আমরা স্ক্যান করছি, স্ক্যান এফ %d 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 করলাম। এবার অ্যাম্পারসেন্ট এম অ্যাম্পারসেন্ট এন স্ক্যান করা হলো। আমি এবার ফাংশনটা কল করব, ফাংশনের নাম হচ্ছে অ্যাড ফাংশন। আমি অ্যাড দিয়ে কল করব ফাংশনটাকে। কল করার সময় আমি প্যারামিটার পাস করবো, কারণ যেহেতু প্যারামিটার নেয় ফাংশনটা। আমি প্যারামিটার কী আছে, আমার ভ্যালুগুলো কার মধ্যে আছে, এম এর মধ্যে আছে একটা ভ্যালু আর এন এর মধ্যে আছে একটা ভ্যালু। আমি প্যারামিটারটাকে পাস করব, ঠিক আছে। আমি এবার এখানে গিয়ে প্রোগ্রামটাকে শেষ করব। ওকে, বুঝতে পারছো তাহলে এই টাইপের ফাংশনটা কীভাবে কাজ করছে, সবাই বুঝতে পারছো? তাহলে যখন কোনো ফাংশনের মধ্যে কোনো রিটার্ন টাইপ থাকে না তখন কিন্তু इसमें लास्ट में फंक्शन को कॉल किया गया है। হ্যাঁ হ্যাঁ বলো বলো। सर लास्ट में फंक्शन कॉल किया है, समझ में नहीं आ रहा। আমরা লাস্ট স্টেটমেন্টে আমরা ফাংশনটাকে কল করলাম। আমরা ইনপুটটা নেওয়ার পর ফাংশনটাকে কল করলাম। দেখো আমি ফাংশনটা যখন কল করছি আমি তখন কি পাস করছি, এম আর এনটাকে পাস করছি। আমার তো ফাংশন তোমার দেখো এখানে 2 নাম্বারসকে ইনপুট মানে প্যারামিটার, তার দুটো মাত্র প্যারামিটার আছে। ওকে, কারণ যেহেতু ফাংশনটা কিছু রিটার্ন করছে না বলে আমি কিন্তু আর ক্যাচ করছি না এখানে, আমার কিন্তু আর কোনো থার্ড ভেরিয়েবল নেই এখানে, ঠিক আছে। আমি জাস্ট ফাংশনটাকে তোমার কল করে দিলাম। তাহলে যখনই ফাংশনটা কল হলো ইনপুটটা নেওয়ার পরে তখন কী হলো, তখন কিন্তু কন্ট্রোলটা আমার কিন্তু শিফট করলো একবারে কোথায় না ফাংশনে, অ্যাড ফাংশনের কাছে। সেই অ্যাড ফাংশনের কাছে গিয়ে কী করলো না এমটাকে গিয়ে অ্যাসাইন করলো কার মধ্যে, এক্স এর মধ্যে। তাহলে এক্স এর মধ্যে তোমার কার ভ্যালুটা স্টোর হলো, এম এর ভ্যালুটা, আর ওয়াই এর মধ্যে কার ভ্যালুটা তোমার স্টোর হলো, এন এর ভ্যালুটা, ঠিক আছে। তাহলে এখন ইউজার এম আর এন যা দিয়েছে সেটা কিন্তু এখন এক্স আর ওয়াই এর মধ্যে আছে। তাহলে কী করছি, সি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখন তার মানে সি ইজ ইকুয়াল টু তোমার এম আর এন যা আছে তো এটা অ্যাডিশন হলো। অ্যাডিশন হওয়ার পর রেজাল্টটা সি এর মধ্যে আছে, সেই সিটাকে আমরা এখানে প্রিন্ট করে দিলাম। সাম ইজ ইকুয়াল টু তোমাকে রেজাল্ট দেখাচ্ছে, তো তোমাকে কিন্তু ডিসপ্লে করে দিল রেজাল্টটা। ডিসপ্লে করার পর যখনই ফাংশনে যখন শেষ পাচ্ছি তখন কিন্তু আমি আবার কন্ট্রোলটাকে তোমার কিন্তু এখান থেকে শিফট করে আমি আবার নিয়ে আসছি আমার লাস্ট তার পরের লাইনে। তার পরের লাইনে গিয়ে কী আছে, আমার কিন্তু এন্ড অফ দ্য প্রোগ্রাম আছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে কিন্তু আমার কাজ করছে থার্ড টাইপের ফাংশনটা। তাহলে আমরা 3টে কেস দেখলাম, যে প্রথম কেসে আমাদের ফাংশনের মধ্যে প্যারামিটারও ছিল আবার রিটার্ন টাইপও ছিল। সেকেন্ড কেসে আমরা দেখলাম যে আমার ফাংশনের মধ্যে তোমার রিটার্ন টাইপ আছে কিন্তু ফাংশনের মধ্যে কোনো প্যারামিটার নেই। তো সেক্ষেত্রে সেই ধরনের প্রোগ্রামকে কীভাবে হ্যান্ডেল করতে হয় সেটা আমরা দেখলাম, যে ইনপুট নেওয়ার কাজটা কোথায় করতে হবে বা ডিসপ্লে করার কাজটা কোথায় করতে হবে সেটা আমরা দেখলাম। আর থার্ড টাইপের ফাংশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যখন কোনো ফাংশনের মধ্যে শুধুমাত্র প্যারামিটার থাকে কিন্তু কোনো রিটার্ন টাইপ থাকে না, তখন কিন্তু ফাংশনটা কোনো কিছু রিটার্ন করবে না। যদি কিছু রিটার্ন না করে ফাংশনটা, তাহলে কিন্তু ডিসপ্লে করার কাজটা কিন্তু সেই ফাংশনটাকেই করতে হবে। তো সেইভাবে কিন্তু আমি একটা প্রোগ্রামকে আমি এখানে ডেভেলপ করেছি। সেম ফাংশন দেখো, আমি কিন্তু সেই অ্যাডিশন করছি 2 নাম্বারসের মধ্যে, আমরা কিন্তু 3 রকমভাবে কাজটা করতে পারলাম। আর আমাদের বাকি আছে আর একটা টাইপের ফাংশন বাকি আছে, যে ফাংশনটা কোনো প্যারামিটার নেবে না, আবার সেই ফাংশনে কিন্তু থেকে আমরা কোনো কিছু রিটার্নও করতে পারবো না। তাহলে এই ফাংশন উইদাউট রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার। তাহলে তখন সেই ফাংশনের কাছে তোমার এক্সট্রা কোন কোন রেসপন্সিবিলিটি তোমার অ্যাড হচ্ছে আমাকে বলো দেখি। যদি কোনো ফাংশন কোনো প্যারামিটার না নেয়, যদি কোনো ফাংশন কিছু রিটার্ন না করে, তাহলে সেই ফাংশনের কাছে কোন কোন রেসপন্সিবিলিটি তোমার এক্সট্রা অ্যাড হচ্ছে, যে কাজটা হয়তো এখন অ্যাড ফাংশনকেই করতে হবে নিজেকে, মেন কিন্তু করবে না। তাহলে কোন কোন কাজ অ্যাড ফাংশনকে এখন করতে হবে বলো দেখি আমাকে, কোন কাজটা এখন অ্যাড ফাংশনকে তোমার করতে হবে, এক্সট্রা কাজ যেটা করতে হবে অ্যাড ফাংশনকে, কোন কী কাজ করতে হবে সেই কাজটা আমাকে একটু বলো। তাহলে দেখো আমরা সেকেন্ড কেসে দেখে আসলাম যে যখন আমার প্যারামিটার যখন থাকছে না তখন সেক্ষেত্রে কিন্তু ফাংশনটাকে ইনপুট নিতে হচ্ছে। আর যখন ফাংশন ইনপুট लेना पड़ेगा एंड void, তাহলে আমাকে ইনপুটও নিতে হবে ফাংশনের মধ্যে, আমাকে আবার ডিসপ্লেও করতে হবে ফাংশনের মধ্যে, আবার অপারেশনটাও করতে হবে, তাই না? তাই 3টে কাজ কিন্তু তোমার দেখো একসঙ্গে করতে হবে। তাহলে এখানে কিন্তু মেন ফাংশনটা কিন্তু দেখো খুব ছোটো হয়ে যাবে, মানে জাস্ট শুধুমাত্র মেন ফাংশনের কাজ হবে যে এই অ্যাড ফাংশনটাকে জাস্ট কল করা, আর কিন্তু কোনো কাজ নেই মেন ফাংশনে, ঠিক আছে।
তার জন্য আমরা ফোর্থ যে টাইপের আমরা ফাংশনটা দেখে নেব, আমাদের টাইপ 4, আমরা একইভাবে আমরা ওই সেম প্রবলেমকে সলভ করব এই টাইপের ফাংশন দিয়ে। আমার হ্যাশ ইনক্লুড str.h, দেন হচ্ছে এবার আমার এখানে দেখো রিটার্ন টাইপটা ভয়েড, আবার প্যারামিটারের ঘরে আমরা কিন্তু ভয়েড লিখব, ভয়েড অ্যাড, আর এখানেও দেখো আমার কিন্তু এটাও কিন্তু ভয়েড, এটা হচ্ছে ভয়েড। তাহলে এখন অ্যাড ফাংশন দেখো তোমার, তার মানে তোমার কিছু নিতে পারছে না, প্যারামিটার ভয়েড মানে কিন্তু কিছু নিতে পারছে না অন্য কোনো ফাংশন থেকে। আবার রিটার্ন টাইপ তোমার ভয়েড মানে হচ্ছে সেই ফাংশন কিন্তু তোমার দেখো কিছু আবার কিন্তু তোমার কিন্তু দিতেও পারছে না। তাহলে আমরা সবসময় এক্সপেক্ট করি যে একটা ফাংশন থেকে কিছু রিটার্ন পাওয়ার, তার এগেনস্টে কিন্তু আমাদেরকে কিছু ভ্যালু ইনপুট দিতে হয় ফাংশনটাকে, তাকে আমরা বলছি প্যারামিটার। তাহলে আমরা প্যারামিটার দিয়ে ফাংশন কল করলে তবে কিন্তু সেই ফাংশনটা আমাকে কিছু রিটার্ন করবে। কিন্তু যেহেতু আমার ফাংশনটা রিটার্ন টাইপটা ভয়েড, তার মানে কিন্তু এখানে তোমার ফাংশন তোমাকে কিছু রিটার্ন করছে না, তাহলে ডিসপ্লে করার কাজটা কিন্তু আমাকে ফাংশনের ভেতরেই করতে হবে। আবার এই ফাংশনটার ক্ষেত্রে দেখো আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে প্যারামিটারটা ভয়েড, তাহলে এই ফাংশন কিন্তু মেন থেকে কিন্তু কোনো ভ্যালুকে নিতে পারছে না, বা মেন ফাংশন যখন কল করছে অ্যাড ফাংশনকে তখন কিন্তু মেন ফাংশন কোনো ভ্যালুকে পাস করতে পারছে না অ্যাজ এ প্যারামিটার, কারণ যেহেতু আমার এখানে ভয়েড করা আছে, মানে আমার নেওয়ার রাস্তাও বন্ধ, আবার দেওয়ার রাস্তাও কিন্তু বন্ধ। তাহলে কিন্তু এখন যা কিছু করতে হবে সব কিন্তু অ্যাড ফাংশনের ভিতরেই আমাকে করতে হবে, ইনপুট নেওয়া থেকে শুরু করে অপারেশন করা, দেন ডিসপ্লে করা, পুরো কাজটা কিন্তু আমরা এখন মেন ফাংশনের ভিতরেই আমরা করব। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই কীভাবে আমরা মেন ফাংশনের ভিতরে সমস্ত কাজটা করছি একসাথে। তার জন্য ফার্স্টে আমরা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, ইন্টিজার a, b, c। আমি a আর b এর মধ্যে ইনপুট নেব, c এর মধ্যে আমরা রেজাল্টটাকে স্টোর করব। ঠিক আছে, তাহলে এখন ইনপুট নেওয়ার কাজটা আমরা অ্যাড ফাংশনের ভেতরেই আমরা এই কাজটা কমপ্লিট করে নিই। আমি প্রিন্টেড করে ইউজারকে বলছি এন্টার 2 নাম্বার, এন্টার 2 নাম্বারস। এবার ইউজার তোমার যে নাম্বারটা দেবে তাকে আমরা স্ক্যান করছি, স্ক্যান এফ, %d, আবার %d। আমি ফার্স্ট নাম্বারটাকে নিয়ে গিয়ে স্টোর করলাম এর মধ্যে, আর সেকেন্ড নাম্বারটাকে স্টোর করলাম বি এর মধ্যে। ঠিক আছে, স্টোর করার পরে আমি এবার ব্র্যাকেটটা শেষ করলাম। আমাকে এবার অপারেশনটা করতে হবে, অপারেশনটা হচ্ছে তোমার c = a + b, এটা অ্যাড ফাংশনের কাজ, যে ফাংশনটা পারফর্ম করলো অ্যাড ফাংশন। দেন আমি এখন সিটাকে কী করবো, সিটাকে আমরা এখন প্রিন্ট করে দেবো, কারণ যেহেতু আমার রিটার্ন টাইপটা যেখানে ভয়েড আছে আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি সিটাকে। মেসেজ দিচ্ছি একটা sum = %d, দেন হচ্ছে c। এবার আমি ফাংশনটাকে শেষ করলাম। তাহলে আগের তিনটে ফাংশনের সাথে এই ফাংশনটা তুমি ডিফারেন্সটা একটু দেখার চেষ্টা করো, যে বাকি সমস্ত ক্ষেত্রে দেখো কোথাও আমি হয়তো ইনপুট নিয়েছিলাম, কোথাও হয়তো ডিসপ্লে, কোথাও হয়তো রিটার্ন করেছিলাম, কিন্তু এই ধরনের ফাংশনের ক্ষেত্রে দেখো আমি ইনপুট নেওয়ার কাজটাও করছি ফাংশনের ভিতরে, আবার ডিসপ্লে করার কাজটাও কিন্তু করছি ফাংশনের ভিতরে। তো যেহেতু আমার এখানে রিটার্ন টাইপটাও ভয়েড, আবার প্যারামিটার এই ঘরটাও কিন্তু এখন ভয়েড আছে। ওকে, আমরা এবার মেন ফাংশনটাকে আমরা লিখবো ভয়েড মেন। তাহলে এখন মেন ফাংশনে দেখো তোমার কিন্তু কোনো কাজই নেই, সে ইনপুট নিতেও পারবে না, আবার ডিসপ্লে করতেও পারবে না, কারণ এখন ইনপুট নেওয়ার কাজটা, ডিসপ্লে করার কাজটা কিন্তু এখন অ্যাড ফাংশন করছে। তাহলে মেন ফাংশন কী করবে, শুধুমাত্র সিম্পলি ওই অ্যাড ফাংশনটাকে জাস্ট কল করবে, অ্যাড ফাংশনটাকে বাই নেম কল করলো, নেম করা যেহেতু ফাংশনের সিম্বলটা হচ্ছে ওপেনিং ক্লোজিং, ফাংশনটাকে কল করে কমপ্লিট করে দিল। আর কিন্তু মেন ফাংশনের কোনো কাজ নেই, জাস্ট ফাংশনটাকে কল করা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ফোর্থ টাইপের ফাংশন, এ ফাংশন উইদাউট রিটার্ন টাইপ অ্যান্ড উইদাউট প্যারামিটার, যেখানে আমরা প্যারামিটার পাসও করছি না, আবার যেখানে আমরা ফাংশন থেকে কিন্তু কোনো কিছু ভ্যালুকে আমরা রিটার্নও চাইছি না। তাহলে এক্ষেত্রে আমার এই ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে দেখো তোমার সব থেকে বেশ কোথায় সুবিধা না, সেটা হচ্ছে যে আমার মেন ফাংশনে কিন্তু দেখো তোমার লোডটা কমে যাচ্ছে, আমার ভয়েড মেন ফাংশনে দেখো লোডটা কমে যাচ্ছে। তাহলে যদি একটা প্রোগ্রামের মধ্যে যদি ধরো আমার যদি সাপোজ ধরো না, যদি তোমার 10 নাম্বার সব যদি তোমার ফাংশন থাকে, ইউজার ডিফাইন ফাংশন, তো সেক্ষেত্রে কিন্তু মেন ফাংশন তোমার দেখো লোডটা কিন্তু অনেক বেড়ে যায় যদি আমরা বাকি তিনটে টাইপের যদি আমরা ফাংশন ব্যবহার করি তাহলে। কিন্তু এক্ষেত্রে যদি আমরা টাইপ 4 যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের দেখো মেন ফাংশনের ভিতরে জাস্ট আমরা শুধুমাত্র ওই 10টা ফাংশনকে আমরা কল করে দিলেই কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার প্রোগ্রামটা তোমার কেমন করে এক্সিকিউশন করবে না, আমার দেখো এক্সিকিউশন দেখো তোমার স্টার্ট হচ্ছে কোথা থেকে, ভয়েড মেন থেকে। ভয়েড মেনে ফার্স্টে আসলো কন্ট্রোলটা, আসার পর দেখো তারপর কী পাচ্ছে না, অ্যাড ফাংশনটাকে কল পাচ্ছে। যখনই কোনো ফাংশন কল পায় তখন কিন্তু প্রোগ্রামের কন্ট্রোল কিন্তু জাম্প করে সেই পার্টিকুলার ফাংশনে। এখন অ্যাড ফাংশন থেকে তোমার জাম্প করছে কোথায়, অ্যাড ফাংশন তোমার যেখানে ডিফাইন করা আছে সেখানে, এখানে জাম্প করলো কন্ট্রোলটা।
জাম্প করার পর দেখো কি হচ্ছে, ইন্ট a, b, c, তিনটে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে। প্রিন্টএফ এন্টার দ্য নাম্বার, তোমাকে এখন দেখাচ্ছে আউটপুট স্ক্রিনে এন্টার দ্য নাম্বার। তুমি ধরুন এখন নাম্বার দিচ্ছ 5 আর 6, 5 দিয়ে এন্টার প্রেস করেছো, 6 দিয়ে এন্টার প্রেস করেছো। তারপর তোমার কি হচ্ছে প্রোগ্রামটা, তাহলে ভেরিয়েবল ডিক্লারেশন হলো, প্রিন্টএফ করলে। এবার কি হচ্ছে, স্ক্যানএফ। তাহলে স্ক্যানএফ ফাংশন যখন তোমার এক্সিকিউট করছে তখন তোমার এই 5 আর 6টা গিয়ে কোথায় স্টোর হচ্ছে, 5টা গিয়ে তোমার স্টোর হলো কার মধ্যে, এর অ্যাড্রেসে মেমোরিতে, আর 6 তোমার গিয়ে কোথায় স্টোর হলো না, বি এর অ্যাড্রেসে মেমোরিতে। তাহলে এখন a = 5, b = 6। এখন তারপরে কি করছি, তারপরে তোমার কন্ট্রোলটা এখানে আসছে, c = a + b করা, তাহলে 5 + 6 করে এখন সিটা হয়ে গেল 11। তারপরে কি করছি, প্রিন্টএফ sum = c এর কন্টেন্টটাকে ডিসপ্লে করছে, তাহলে sum = 11 আমাকে এখন দেখালো, আর যেটা প্রিন্টএফ স্টেটমেন্ট আমরা আমাকে দেখাচ্ছে, ডিসপ্লে করছে sum = 11। ঠিক আছে, তারপরে কি তোমার ফাংশনটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পর কিন্তু কন্ট্রোলটা আবার ব্যাক করে ফিরে আসবে সেই ফাংশনের পরের লাইনে, এখানে কি দেখছে, এন্ড অফ দ্য মেন। আমার কিন্তু প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমার আউটপুটটা কি দেখালো না, এন্টার দ্য নাম্বার, আমি নাম্বার দিয়েছি, আমাকে দেখাচ্ছে sum = 11। তাহলে ইউজার যা নাম্বার দেবে সেই নাম্বারের মধ্যে অ্যাডিশন হবে, তাতে কোনো সন্দেহ নেই। ওকে, বোঝা গেল সবার টাইপস অফ ফাংশনের কনসেপ্ট, সবাই বুঝতে পারলে? তাহলে আমরা যে কোনো প্রোগ্রাম কিন্তু আমরা ফাংশন দিয়ে করতে পারি, আমরা যে কোনো টাইপের প্রোগ্রাম কিন্তু আমরা ফাংশন দিয়ে করতে পারি। আমরা আগে তোমার দেখো, আগে আমরা যতগুলোই প্রোগ্রাম করে এসেছি না কেন, প্রত্যেকটা প্রোগ্রামকে কিন্তু আমরা ফাংশন দিয়ে আমরা ট্রাই করতে পারি, আর প্রতিটা প্রোগ্রাম তোমার কিন্তু ফাংশন দিয়ে করা যাবে। এবার হয়তো কোনো প্রোগ্রামটা তোমার হয়তো তুমি কোন টাইপের ফাংশন ব্যবহার করবে, তুমি কিন্তু হয়তো তখন তোমাকে ঠিক করতে হবে যে আমি এই প্রোগ্রামটাকে আমি কোন টাইপের ফাংশন দিয়ে করব। আমি কি উইদাউট রিটার্ন টাইপ, উইদাউট প্যারামিটার দিয়ে করব, না আমি উইথ রিটার্ন টাইপ উইথ প্যারামিটার দিয়ে করব, না কোনটা দিয়ে করব। তাহলে আমরা যে কোনো প্রোগ্রামে কিন্তু আমরা এই 4 রকমের ফাংশন, যে কোনো একটা ফাংশনকে ব্যবহার করে আমরা কিন্তু প্রোগ্রামটাকে করতে পারি খুব সহজে। সবথেকে তোমার বেস্ট হচ্ছে যে ফাংশনের ভিতরে আমরা প্যারামিটার তোমার দিচ্ছি না, বা যে ফাংশনের মধ্যে তোমার রিটার্ন টাইপ নেই, অর্থাৎ ফাংশনের মধ্যে আমরা ইনপুট নেওয়ার কাজ করছি, ডিসপ্লে করার কাজ করছি, অপারেশনও করছি, যাতে মেনটাকে সবসময় আমরা চাইবো কিন্তু যে মেনটাকে আমাকে ফ্রি করতে হবে, বা মেনটাকে আমার মেন ফাংশনের লোডটাকে কমাতে হবে। তাহলে কিন্তু এই 4th টাইপের ফাংশনটা কিন্তু সবথেকে বেশি ইফেক্টিভ। যদি আমরা বড় কোনো প্রোগ্রামকে যদি আমরা ডেভেলপ করতে যাই, তো সেক্ষেত্রে কিন্তু সবসময় কিন্তু ট্রাই করবো যে এ ফাংশন উইদাউট রিটার্ন টাইপ অ্যান্ড এ ফাংশন উইদাউট প্যারামিটার, এই টাইপের ফাংশনটা কিন্তু ব্যবহার করার চেষ্টা করবো সব ক্ষেত্রে। ঠিক আছে, যাতে আমাদের মেন ফাংশনের লোডটা যাতে কমে যায়। যদি আমরা মাল্টিপল ফাংশন নিয়ে কোনো প্রোগ্রামে কাজ করতে থাকি, তখনই কিন্তু এটাকে আমরা চিন্তাভাবনা করবো। না হলে আমরা তোমার যেরকম টাইপের ফাংশন দিয়ে এটাকে করা যাবে, সেই প্রবলেমটাকে সলভ করা যাবে, আমরা সেরকম টাইপের কিন্তু ফাংশনটা আমরা ব্যবহার করবো। ওকে, তাহলে কখন কোন সিচুয়েশনে তোমরা কোন ফাংশনটাকে ব্যবহার করবে সেটা কিন্তু নিজেদেরকে ডিসাইড করতে হবে, যে আমি এটাকে সলভ করবো, আমি এটার জন্য আমি কোন ফাংশনটাকে ব্যবহার করবো, কোনটা আমার এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ঠিক আছে, যদি তুমি ভাবো যে ইনপুট নেওয়ার কাজটা হয়তো মেন থেকে করলে খুব সমস্যা হবে, তাহলে ইনপুট নেওয়ার কাজটা আমরা ফাংশনের ভেতরে করবো। তখন তোমাকে যে টাইপের তোমাকে ফাংশন ব্যবহার করতে হবে সেটা হচ্ছে এ ফাংশন উইদাউট প্যারামিটার। এবার তোমাকে ভাবতে হবে যে আমি ফাংশন থেকে কি আমরা কোনো ভ্যালুকে রিটার্ন করতে পারবো না। যদি রিটার্ন করতে কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে আমরা তখন বলবো যে উইদাউট রিটার্ন টাইপ ইউজ করো। আর যদি দেখি যে হ্যাঁ আমার রিটার্ন করতে কোনো সমস্যা নেই, তখন সেক্ষেত্রে হয়তো আমরা তখন উইথ রিটার্ন টাইপ আমরা তখন ব্যবহার করবো। ঠিক আছে, তাহলে আমরা যে কোনো প্রোগ্রামকে আমরা কিন্তু এই 4টে টাইপের ফাংশন দিয়ে কিন্তু আমরা পারফর্ম করতে পারি খুব সহজে। ওকে, এরপরে আমরা আমাদের ফাংশনের নেক্সট কনসেপ্ট আমরা চলে আসবো। আমাদের ফাংশনের নেক্সট কনসেপ্ট আমরা আসবো, সেটা হচ্ছে ফাংশন কলিং মেকানিজম। ঠিক আছে, স্যার বলছি উপরে একটু মুভ করলে কোনো নেক্সট স্ক্রিনশট করে নিতে হবে। ওকে, কিন্তু একসাথে সবটা করতে পারবে না। এটা না স্যার, আরো উপরে। হ্যাঁ, আমি আগে পরে করে দিচ্ছি। দেখো, যেটা করেছিল 1 2টা ফার্স্টে করে নাও। হ্যাঁ, 1 2টা ফার্স্টে করে নাও। স্যার এগুলো করেছি, এর উপরেরটা যেটা মানে 3 আর 4 তাই তো? স্যার উপরেরটা না, এগুলো স্যার করেছি। তাহলে তার উপরটা একটু উপরে হ্যাঁ, এটা আছে এইটা। হ্যাঁ, ঠিক আছে, হয়ে গেছে, হয়ে গেছে।
ঠিক আছে, চলো আমরা আবার আমাদের নেক্সট কনসেপ্টে আমরা চলে যাব। যেটা বলছিলাম আমাদের নেক্সট কনসেপ্টটা সেটা হচ্ছে ফাংশন কলিং মেকানিজম। বা কলিং এ ফাংশন, টপিকটার নাম হচ্ছে ফাংশন কলিং মেকানিজম বা কলিং এ ফাংশন, যে কোনো একটা, ঠিক আছে। তো ফাংশন কলিং মেকানিজমের মধ্যে আমরা এখানে যেটা তোমার দেখবো সেটা হচ্ছে যে একটা ফাংশনকে আমরা কীভাবে কল করতে পারি, একটা ফাংশনকে আমরা কীভাবে কল করতে পারি। দেখো আমরা আগের যতগুলো প্রোগ্রাম দেখেছি সেখানে আমরা যখন কল করেছি কোনো ফাংশনকে, তখন জেনারেলি আমরা কিন্তু কোনো ভেরিয়েবল দিয়ে কল করেছি বা কোনো ভ্যালু দিয়ে কল করেছি। তাহলে ভেরিয়েবল দিয়ে কল করা মানে কিন্তু আলটিমেট ভ্যালু দিয়ে কল করা, কারণ ভেরিয়েবলের মধ্যে কি আছে, ভ্যালু আছে। তাহলে একটা ফাংশনকে তাহলে একটা ফাংশনকে যখন আমরা কল করছি, সেই কল করার সময় মানে ডিউরিং দ্য কল যদি আমরা কোনো ভ্যালু পাস করি বা যদি আমরা কোনো ভেরিয়েবল পাস করি ফাংশনটাকে কল করার জন্য, তখন সেই টাইপের ফাংশন কলিং মেকানিজমকে আমরা বলবো কল বাই ভ্যালু। ওকে। আর যখন আমরা কোনো ফাংশনকে কল করার সময় যদি আমরা কোনো ভ্যালু পাস না করে যদি আমরা সেই ভেরিয়েবলটা যদি আমরা অ্যাড্রেস পাস করি, তখন সেই ফাংশন কলিং মেকানিজমটাকে আমরা বলবো কল বাই রেফারেন্স বা কল বাই অ্যাড্রেস। ওকে। তাহলে আমাদের ফাংশন কলিং মেকানিজম তোমার টু টাইপসের হয়, একটা হচ্ছে কল বাই ভ্যালু, একটা হচ্ছে কল বাই রেফারেন্স। ইন কেস অফ কল বাই ভ্যালু উই পাস দ্য ভ্যালু বা উই পাস দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল, আর ইন কেস অফ কল বাই রেফারেন্স উই অনলি পাস দ্য অ্যাড্রেস অফ দ্য ভেরিয়েবল। ঠিক আছে। তাহলে আমরা এখন কল বাই ভ্যালু কিন্তু আমরা এক্সাম্পল আমরা কিন্তু আগে যেগুলো এক্সাম্পল দেখেছি যে ফাংশনে আমরা ভ্যালু পাস করেছি ফাংশন কল করার সময়, সেই প্রত্যেকটা এক্সাম্পলই হচ্ছে আমার কিন্তু কল বাই ভ্যালুর এক্সাম্পল। যেমন ধরে নাও আমাদের প্রথম যে টাইপের ফাংশনটা ছিল যে উইথ রিটার্ন টাইপ অ্যান্ড উইথ প্যারামিটার, যেমন দেখো এই ফার্স্ট যে টাইপের যে প্রোগ্রামটা, এই ফার্স্ট টাইপের প্রোগ্রামে দেখো আমি যখন কল করেছি ফাংশনটাকে, অর্থাৎ অ্যাড ফাংশনকে আমি যখন কল করেছি তখন আমি যখন মানে ভেরিয়েবল পাস করেছি, এক্স পাস করেছি আর ওয়াই পাস করেছি। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে আলটিমেট কী আছে, 5 আর 6 আছে। তাহলে এক্সটা তোমার দেখো 5 আর ওয়াইটা হচ্ছে 6। তাহলে একটা ফাংশনকে যখন কল করা হয় তখন যদি আমরা ভ্যালু পাস করি তখন তাকে আমরা বলছি কল বাই ভ্যালু, সেই ফাংশন কলিং মেকানিজমটাকে আমরা বলছি কল বাই ভ্যালু। ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা কিন্তু আগের দিন আমরা ডিসকাস করেছিলাম যে ফাংশন যখন কল করা হয় তখন যে তোমার যে আর্গুমেন্ট পাস করা হয় বা যে প্যারামিটার পাস করা তাকে বলা হয় অ্যাকচুয়াল আর্গুমেন্ট বা অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে এখানে 5 আর 6টা তোমার হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার বা এক্স আর ওয়াইটা তোমার কিন্তু এখানে অ্যাকচুয়াল প্যারামিটার বা অ্যাকচুয়াল আর্গুমেন্ট। তাহলে সবসময় কিন্তু কল বাই ভ্যালুতে অ্যাকচুয়াল আর্গুমেন্টগুলো তোমার কিন্তু কপি হয় কার মধ্যে না, দেখো তোমার ফর্মাল প্যারামিটারের মধ্যে কিন্তু কপি হচ্ছে। কারণ আমার এখানে দেখো এ আর বিটা হচ্ছে আমার ফর্মাল প্যারামিটার, আর আমার এখানে এক্স আর ওয়াইটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার। তাহলে ফাংশন যখন কল হয় তখন কিন্তু দেখো তোমার এক্সটাকে তোমার কার মধ্যে কপি হচ্ছে না, এর মধ্যে কপি হচ্ছে, আর ওয়াইটাকে কার মধ্যে কপি হচ্ছে না, বি এর মধ্যে কপি হচ্ছে। তাহলে সবসময় অ্যাকচুয়াল আর্গুমেন্ট সবসময় তোমার কিন্তু কপি হচ্ছে কার মধ্যে না, ফর্মাল আর্গুমেন্টের মধ্যে বা ফর্মাল প্যারামিটারের মধ্যে। এবার এই কল বাই ভ্যালুতে যদি আমরা এই ফর্মাল প্যারামিটারের উপরে যদি আমরা কোনো চেঞ্জেস করি, আমি ধরো নাও এ আর বি এর মধ্যে ধরুন আমি কোনো চেঞ্জেস করলাম বা এ আর বিটাকে ধরুন আমি কোনো আপডেট করলাম, এ আর বি এর উপরে কোনো আপডেট অপারেশন করলাম, তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়াল প্যারামিটারের উপরে পড়বে না। আমি ধরো এখানে ধরো এটাকে আর বিটাকে আমি চেঞ্জ করলাম, তো তার রিফ্লেকশন কিন্তু আমার এক্স আর ওয়াইয়ের মধ্যে কিন্তু পড়বে না। তাহলে এটা কিন্তু কল বাই ভ্যালুর একটা ক্যারেক্টারিস্টিক, যে ইন কেস অফ কল বাই ভ্যালু যদি আমরা ফর্মাল প্যারামিটারের উপর যদি আমরা কোনো চেঞ্জেস করি তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়াল প্যারামিটারের উপরে পড়ছে না। কিন্তু কল বাই রেফারেন্সের ক্ষেত্রে যদি আমরা ফর্মাল প্যারামিটারের উপর যদি আমরা কোনো চেঞ্জেস করি তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়াল প্যারামিটারের মধ্যে পড়বে। এটা কিন্তু মেন ডিফারেন্স হচ্ছে কল বাই ভ্যালুর সাথে কল বাই রেফারেন্সে। শুধুমাত্র যে আমরা ভ্যালু পাস করছি বা আমরা অ্যাড্রেস পাস করছি বলে ওটাই কল বাই ভ্যালু, ওটা কল বাই রেফারেন্স তা কিন্তু নয়, ওটা তো একটা ক্যারেক্টারিস্টিক তো অবশ্যই। আর সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে কল বাই ভ্যালুতে আমি যদি ফর্মাল প্যারামিটারের উপরে কোনো চেঞ্জেস করি তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়ালের উপরে আসবে না। কিন্তু কল বাই রেফারেন্সের ক্ষেত্রে যদি আমরা ফর্মাল প্যারামিটারের মধ্যে যদি কোনো চেঞ্জেস করি তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়াল প্যারামিটারের মধ্যে আসবে। তো সেই কনসেপ্টটা আমি কিন্তু এখন দেখাবো যে কী রিফ্লেকশন আসছে, কোথায় রিফ্লেকশনটা আসছে আর কোথায় আসছে না। কিন্তু তার জন্য আমরা
তাহলে এই এক্সাম্পলটা কিন্তু আমার হচ্ছে একটা কল বাই ভ্যালুর এক্সাম্পল, আমাদের প্রথম টাইপের যে ফাংশনটা তার এক্সাম্পলটা। তো আমরা কিন্তু যে কোনো প্রোগ্রাম লিখতে পারি যেখানে হয়তো আমরা ভ্যালু পাস করছি ফাংশনের মধ্যে দিয়ে, ওটাই কিন্তু আমার কল বাই ভ্যালুর এক্সাম্পল। ঠিক আছে, তাহলে আমরা এখন যেটা আমরা এখন শিখবো সেটা তোমার হচ্ছে কল বাই রেফারেন্স। তাহলে কল বাই রেফারেন্স শেখার জন্য আমাদেরকে কিন্তু পয়েন্টারের কনসেপ্ট দরকার, কারণ কল বাই রেফারেন্স আমরা অ্যাড্রেস পাস করবো কোনো ভেরিয়েবলের, আর কোনো ভেরিয়েবলের অ্যাড্রেস মানেই হচ্ছে আমার কিন্তু তখন কিন্তু পয়েন্টারের কনসেপ্ট চলে আসবে। তাহলে আমরা এখনো পড়িনি, তো পয়েন্টার না পড়ে আমি কল বাই রেফারেন্সটাকে আমি একটু পয়েন্টারের কনসেপ্ট দিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করছি কল বাই রেফারেন্সটা, আশা করি তোমরা বুঝতে পারবে। ওকে, সব থেকে ভালো হতো পয়েন্টারের কনসেপ্টটা দেখানোর পরে যদি কল বাই রেফারেন্স দেখানো হতো, সেটা সব থেকে কিন্তু ভালো হতো। কিন্তু যাই হোক, তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে না, আমি পয়েন্টারের কনসেপ্টটা একটু বলে নিয়ে তারপরে আমি কিন্তু কল বাই রেফারেন্সের কনসেপ্টটা আমরা আসবো। ওকে, চলো। তো আমরা ফাংশন কলিং মেকানিজমটা আমরা পড়ছিলাম, তার মধ্যে আমরা এখন যেটা এক্সাম্পল যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কল বাই রেফারেন্সের আমরা এক্সাম্পল দেখবো। তাহলে কল বাই ভ্যালুর সাথে কল বাই রেফারেন্সের ডিফারেন্সটা সবাই বুঝতে পেরেছো, তাই তো? মেন ডিফারেন্স কিন্তু ওখানে যেটা আমি বলছিলাম যে আমি ফর্মাল প্যারামিটারে চেঞ্জ করছি, তার রিফ্লেকশন আমার অ্যাকচুয়াল প্যারামিটারে পড়ছে কোথায় না কল বাই রেফারেন্সে। কিন্তু কল বাই ভ্যালুতে যদি আমরা ফর্মাল প্যারামিটারে কোনো চেঞ্জেস করি তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়াল প্যারামিটারে পড়বে না। ঠিক আছে, তো সেই কনসেপ্টটা আমরা কিন্তু কল বাই রেফারেন্সে আমরা দেখব। ওকে, তো তার জন্য আমি একটু এখানে জাস্ট একটু আমি পয়েন্টার নিয়ে দু এক কথা বলে তারপরে আমরা কিন্তু কল বাই রেফারেন্সের কনসেপ্টে আমরা যাবো। আমাকে প্রথমে কিন্তু পয়েন্টারটা ফার্স্ট একটু বুঝতে হবে। ওকে, তো ফার্স্ট আমাকে বলো হোয়াট ইজ পয়েন্টার, কেউ জানো? পয়েন্টার, হোয়াট ইজ পয়েন্টার এক কথায় আমি কি বলবো? আমরা বেসিক কনসেপ্ট মানে হোয়াট ইজ পয়েন্টার বললে আমরা কি বলবো? হোয়াট ইজ পয়েন্টার বললে আমরা which hold the address of another variable. ওকে, ভেরি গুড। ঈশা বলো কি বলছিলে? सर वही बोल रहे थे पॉइंटर इज यूज्ड टू मतलब सर वो एड्रेस बताता है दूसरा किसी वैल्यू का, पॉइंट द एड्रेस और रेफर। ওকে, তো পয়েন্টার বেসিক্যালি আমরা পয়েন্টার কিন্তু বেসিক্যালি একটা ভেরিয়েবল, মানে পয়েন্টার ইজ নাথিং বাট এ ভেরিয়েবল। ওকে, আমরা যেমন তোমার ভেরিয়েবল নিয়ে যেমন কাজ করি, পয়েন্টারও কিন্তু একটা ভেরিয়েবল। এবার এই পয়েন্টার ভেরিয়েবলটা সবসময় কি করে না অন্য কোনো ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে হোল্ড করে। ঠিক আছে, তাহলে পয়েন্টার সবসময় সিমিলার টাইপের কোনো ভেরিয়েবলে কিন্তু অ্যাড্রেসটাকে হোল্ড করছে বা স্টোর করছে। তাহলে তার মানে দেখো, যখন কোনো ভেরিয়েবল অন্য কোনো ভেরিয়েবলে যখন অ্যাড্রেসটাকে যখন হোল্ড করে তখন সেই ভেরিয়েবলে কিন্তু সে তাকে কিন্তু পয়েন্ট করে। যেমন ধরো নাও, যদি তোমার ধরো নাও, আমি যদি সাপোজ ধরো নাও হয়তো আমি আছি আর ওদিকে ধরো নাও অরূপ আছে, তাহলে অরূপের অ্যাড্রেস যদি আমি না জানি তাহলে আমি কিন্তু অরূপকে কোনোদিনই পয়েন্ট করতে পারবো না। তাহলে অরূপকে পয়েন্ট করতে গেলে কিন্তু আমাকে কিন্তু অরূপের অ্যাড্রেসটা কিন্তু আমার কাছে দরকার। তো সেই কনসেপ্টটাকে আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি আমরা ভেরিয়েবল দিয়ে। আমি এখানে ধরো নাও একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে ইন্টিজার এ। আর যখন কোনো পয়েন্টার যখন ডিক্লেয়ার করা হয়, পয়েন্টার ভেরিয়েবল যখন কোনো ডিক্লেয়ার করা হয় তখন নর্মাল ভেরিয়েবলের ডিক্লারেশন আর পয়েন্টার ভেরিয়েবল ডিক্লারেশন কিন্তু সেম থাকে, শুধুমাত্র আমার ভেরিয়েবলটার নামের আগে আমরা একটা অ্যাস্ট্রিককে আমরা অ্যাড করে দিই। দেখো, এটা হচ্ছে আমাদের নর্মাল ভেরিয়েবল ডিক্লারেশন আর এটা হচ্ছে আমাদের একটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লারেশন। তাহলে আমি এখানে কী করছি, ইন্টিজার স্টার অফ পি মানে কিন্তু পিটা কিন্তু একটা পয়েন্টার ভেরিয়েবল, আর এখানে ইন্টিজার এ মানে কিন্তু এটা তোমার কিন্তু একটা অর্ডিনারি ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে এখানে পিটা একটা পয়েন্টার ভেরিয়েবল, সেটা কোন টাইপের ভেরিয়েবল না ইন্টিজার টাইপের। তাহলে এই পি পয়েন্টার ভেরিয়েবলে কিন্তু তোমার সবসময় কোনো ইন্টিজার নাম্বারেরই কিন্তু তোমার অ্যাড্রেসটাকে হোল্ড করতে পারবে। যেমন আমি বলি, ধরুন আমার একটা ডিক্লারেশন রয়েছে এরকম যে ইন্টিজার স্টার অফ পি, তারপরে তোমার দেওয়া আছে ইন্টিজার এ ইকুয়ালস টু 6, তারপরে আমি লিখলাম এবার পিকে যদি আমি চাই যে পিকে আমি এই পি যে আমার যে পয়েন্টারটা আছে তাকে যদি আমি চাই যে মানে একে আমরা পয়েন্ট করব পিটা থ্রু দিয়ে, তাহলে কিন্তু আমাকে সবসময় এর অ্যাড্রেসটাকে আমাকে কিন্তু পিকে আমাকে অ্যাসাইন করতে হবে। তাহলে এর অ্যাড্রেস বলতে আমরা কী বুঝি, অ্যাম্পারসেন্ট এ, তাই না? এর অ্যাড্রেস বলতে আমরা কী বুঝি, অ্যাম্পারসেন্ট এ। অ্যাম্পারসেন্টটাকে বলা হয় অ্যাড্রেস অফ অপারেটর, আর এই স্টারটাকে বলা হয় কন্টেন্ট অফ অপারেটর বা পয়েন্টার অপারেটর বা ইনডাইরেকশন অপারেটর। ওকে, তাহলে আমি এখন দেখো এর অ্যাড্রেসটাকে আমরা এখন কাকে অ্যাসাইন করব না পিকে অ্যাসাইন করবো, তবেই তো তোমার পিটা কিন্তু তোমার তখন এটাকে পয়েন্ট করতে পারবে। আমি তখন কী লিখছি যে পি ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট এ, তাহলে অ্যাম্পারসেন্ট এ মানে হচ্ছে এর অ্যাড্রেস,
তাকে সেই অ্যাড্রেসটাকে আমরা কাকে অ্যাসাইন করছি না পিকে অ্যাসাইন করছি। তাহলে এটাকে যদি আমরা একটা পিক্টোরিয়ালি যদি আমরা মানে দেখি যে কীভাবে কাজটা হচ্ছে, সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো। আমি এটার জন্য আমি মেমোরির একটা স্ট্রাকচার ড্র করছি। এটা ধরুন আমার মেমোরি, বা যাকে আমরা র্যাম বলছি, এটা আমার মেমোরি একটা। এই মেমোরির মধ্যে আমার এখানে তোমার, আমি এরকমভাবে না দেখিয়ে এটাকে, এখানে তোমার ধরে নাও আমার একটা পয়েন্টার ভেরিয়েবল পি আছে, এটা হচ্ছে পি পয়েন্টার ভেরিয়েবল। তার একটা অ্যাড্রেস ধরলাম 2001, কারণ পয়েন্টারটা একটা অ্যাড্রেস আছে। মেমোরি তোমার যেই স্টোর হবে তার কিন্তু একটা করে অ্যাড্রেস থাকবে, সে ভেরিয়েবল হোক, পয়েন্টার ভেরিয়েবল হোক, অ্যারে ভেরিয়েবল হোক, যাই হোক না কেন। ওকে, তাহলে পি এর কিন্তু তোমার অ্যাড্রেসটা হচ্ছে এখন 2001। আর এ যে ভেরিয়েবলটা আছে, এ ভেরিয়েবলটা তোমার মেমোরিতে 2003-তে গিয়ে স্টোর হয়েছে, 2003 থেকে স্টোর আছে এ ভেরিয়েবলটা। তার মানে এর অ্যাড্রেস কিন্তু তোমার হচ্ছে 2003। তার ভেতরে তোমার কী ভ্যালু আছে না 6 আছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেমোরি স্ট্রাকচারটা। এবার আমরা কী করেছি, পি ইকুয়ালস টু অ্যাম্পারসেন্ট এ করেছি। আমি এতক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে তোমার ড্র করলাম, এটাকে তোমার ড্র করলাম মেমোরিতে, কী হবে তার কী থাকে। আর এই প্রত্যেকটা তোমার সাইজ কিন্তু তোমার কত করে না 2 বাইট করে, মানে একটা ইন্টিজার ভেরিয়েবল তোমার মেমোরিতে 2 বাইট স্পেস নেয়, এটা হচ্ছে 2 বাইট তার সাইজটা। ওকে, এবার আমি যখন পি ইকুয়াল যখন অ্যাম্পারসেন্ট এ করেছি, তার মানে হচ্ছে যে আমি এর অ্যাড্রেসটাকে আমি কাকে অ্যাসাইন করছি না পিকে অ্যাসাইন করছি। তাহলে এর অ্যাড্রেস কত 2003, সেই 2003টাকে আমি কাকে অ্যাসাইন করেছি না পিকে অ্যাসাইন করেছি। আমি কিন্তু এটা আমার দেখো, তার মানে এখন পি এর কত ভ্যালু হয়ে গেল, পি এর এখন ভ্যালু কিন্তু হয়ে গেল তোমার 2003। এটার অর্থ হচ্ছে পি কিন্তু এখন পয়েন্ট করবে একে। তার মানে এখন আমরা পিটার থ্রু দিয়ে বা পি পয়েন্টারের থ্রু দিয়ে আমরা কিন্তু এখন এটাকে অ্যাক্সেস করতে পারবো। কীরকমভাবে আমরা করতে পারবো অ্যাক্সেসটা, এবার ধরে নাও আমি দেখাচ্ছি সেই কনসেপ্টটা কীভাবে আমরা অ্যাক্সেস করবো। আমি ধরুন এখানে আমি এটার পরে আমি এখানে কিছু প্রিন্টএফ স্টেটমেন্ট লিখছি, তার এগেনস্টে কী প্রিন্ট হবে তোমরা আমাকে বলবে। আমি এখানে ধরে নাও এই 3টে স্টেটমেন্ট লেখার পরে আমি এখন লিখছি প্রিন্টএফ, আমি এখন এখানে লিখছি প্রিন্টএফ %d, এ সেমিকোলন। বলো তো আমাকে কি প্রিন্ট করবে এটার এগেনস্টে, এই প্রিন্টটা এগেনস্টে আমাকে কি প্রিন্ট করবে আমাকে বলো, এটার এগেনস্টে আমাকে কি প্রিন্ট করবে বলো। স্যার 6 ওকে, ভেরি গুড, 6 প্রিন্ট করবে, ভেরি গুড, বেশ। তারপরে আমি আবার লিখছি, আমার নেক্সট স্টেটমেন্ট লিখছি printf %u ampersand a, বলো স্যার 6 ampersand a করেছি কিন্তু ভালো করে দেখো ঈশা, ampersand a করেছি। सर पी प्रिंट होगा, बोलो बोलो पी सर पी पी না পি প্রিন্ট হবে না, Yes. পি প্রিন্ট হবে না। Sir, আমি এর স্যার 2003 অ্যাড্রেস ইয়েস Address টা, 2003 হ্যাঁ, আমি yes, sir, 2003 আমি এখানে কি প্রিন্ট করেছি ampersand a মানে কি অ্যাড্রেস অফ এ। তাহলে অ্যাড্রেস অফ এ কত এখানে মেমোরিতে তুমি দেখো, অ্যাড্রেস অফ এ মানে কত 2003, তাহলে আমাকে এর এগেইনস্ট আমাকে প্রিন্ট করবে 2003। এবার কোশ্চেন হচ্ছে যে স্যার আপনি কেন %u কেন করলেন, %uটা আবার কি জিনিস বলো, কেন আমি ইউ করেছি? सर यूजर डिफाइंड ना सर एड्रेस प्रिंट करने के लिए, एड्रेस प्रिंट करने के लिए तो ইউটা কেন 40% টাইম না, ইউটা কেন তা কিন্তু কারণ নয়, ইউটা কিন্তু কারণ স্যার অ্যাড্রেসটা মানে যে কোনো কিছু হতে পারে, তো আনডিফাইন্ড আনডিফাইন্ড স্যার না, আনডিফাইন নয়। আনডিফাইন মানে কি তাকে আমরা ডিফাইন করতে পারবো না, তাকে তো আমরা ডিফাইন করছি এখানে, তাই না? তাহলে এখানে তোমার ইউটার পারপাসটা হচ্ছে যে এটা হচ্ছে একটা আনসাইন ইন্টিজার, আনসাইন ইন্টিজার মানে মেমোরি অ্যাড্রেস অলওয়েজ বি পজিটিভ, মেমোরি অ্যাড্রেস অলওয়েজ বি পজিটিভ। দ্যাটস ওয়াই আমি এখানে কিন্তু %u লিখেছি,
ঠিক আছে? যদি আমরা এখানে পার্সেন্টেজ ডি লিখতাম তাও কিন্তু হতো, কিন্তু পার্সেন্টেজ ডি মানে তোমার দেখো তো এখানে তোমার পজিটিভও আসতে পারে নেগেটিভও আসতে পারে, কিন্তু পার্সেন্টেজ ইউ মানে কিন্তু তোমার আনসাইন, মানে তোমার কিন্তু অনলি পজিটিভ আসবে। ওকে, এগুলোকে তোমার বলা হয় মডিফায়ার বলা হয় সিতে। ওকে, যাই হোক, স্যার বলছি ছকটা একবার বুঝিয়ে দিন। ছকটা একবার বলবো? বেশ, স্যার ভালো করে দেখো, আমার এখানে দেখো একটা ভেরিয়েবল আছে ইন্টিজার স্টার অফ পি, এটা পয়েন্টার ভেরিয়েবল, কোন টাইপের না ইন্টিজার টাইপের। তো মেমোরিতে তোমার তার জন্য তোমার স্পেস অ্যালোকেট হবে। কম্পাইলার গিয়ে ফার্স্টে তোমার পি এর জন্য মেমোরি থেকে 2 বাইট স্পেসকে অ্যালোকেট করলো, তাকে একটা অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করলো। আমি ধরলাম যে ফর এক্সাম্পল অ্যাড্রেসটা হচ্ছে 2001, কারণ অ্যাড্রেস সবসময় তোমার 16 বিটের হয়, সেটা আমরা কিন্তু মাইক্রোপ্রসেসর থেকে পড়েছি। ঠিক আছে, তাহলে তখন দেখো তোমার 2টা দেখো তোমার 4 বিটে তুমি রিপ্রেজেন্ট করো, তুমি 0কে 4 বিটে রিপ্রেজেন্ট করো। আমার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু এখানে হেক্স অ্যাড্রেস, ঠিক আছে, 2001 এটা কিন্তু একটা হেক্সাডেসিমাল নাম্বার, তার মানে এখানে যদি আমরা বাইনারিতে যখন রিপ্রেজেন্ট করবো তাহলে কিন্তু 16 বিটের হবে অ্যাড্রেসটা। ওকে, তাহলে আমি মেমোরিতে কিন্তু তার মানে তোমার দেখো মেমোরি কিন্তু এখানে পিটাকে তোমার একটা অ্যাড্রেসকে অ্যাসাইন করেছে 2001, সেই 2001 অ্যাড্রেসে কিন্তু তোমার পিটা এখন স্টোর আছে। ঠিক আছে, তাহলে ইনিশিয়ালি কিন্তু তার মধ্যে কোনো ভ্যালু নেই, ব্ল্যাঙ্ক পিটা। ওকে, তারপর আমি কি লিখেছি, ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 6। যখনই তোমার দেখবে ডিক্লারেশনটা ইন্টিজার এ ইজ ইকুয়াল টু 6, তখন কিন্তু কম্পাইলার তোমার মেমোরিতে গিয়ে এ এর জন্য 2 বাইট স্পেসকে অ্যালোকেট করবে, তাকে আবার একটা অ্যাড্রেস দিয়ে অ্যাসাইন করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার এ ভেরিয়েবলটা, তার অ্যাড্রেসটা তোমার হচ্ছে 2003। ঠিক আছে, তার মধ্যে তোমার কী আছে, ভ্যালু কী আছে না 6 আছে। দেখো আমি তার মধ্যে কিন্তু ভ্যালু দেখো আমি কিন্তু 6 রেখেছি, আর এই সাইজ তোমার বলেছি 2 বাইট, এই জন্য আমি এখানে 2 লিখেছি। ওকে, তারপরেরটা তোমার কী আছে স্টেটমেন্টটা, পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ, মানে তুমি এর অ্যাড্রেসটা তুমি পিকে অ্যাসাইন করছো, তাহলে এর অ্যাড্রেসটা কত না 2003, সেই অ্যাড্রেসটাকে তুমি পিকে অ্যাসাইন করছো, মানে পি এর তার মানে এখন তোমার ভ্যালু হয়ে গেল 2003। তাহলে পি এর কাছে কিন্তু তোমার এখন এর অ্যাড্রেসটা রয়েছে, তার মানে কিন্তু পি এখন কিন্তু হামেশাই সে কিন্তু তখন তোমার কিন্তু এখন এটাকে কিন্তু পয়েন্ট করতে পারবে। তাহলে পি কিন্তু এখন তোমার একে পয়েন্ট করছে। যদি তুমি পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ না লিখতে, তাহলে কিন্তু পি তোমার কিন্তু কোনোদিনই তোমার কিন্তু একে পয়েন্ট করতে পারতো না। তাহলে আমার কাছে যার অ্যাড্রেস থাকবে তাকেই আমি পয়েন্ট করতে পারবো, মানে আমার থ্রু দিয়ে কিন্তু এখন আমি কিন্তু অরূপকে আমি অ্যাক্সেস করতে পারবো, মানে আদার্সকেও অ্যাক্সেস করতে পারবে, কারণ যেহেতু আমার কাছে অরূপের অ্যাড্রেসটা আছে। ওকে, তাহলে পিকে দিয়ে কিন্তু আমরা এখন এটাকে আমরা এখন অ্যাক্সেস করতে পারবো। তো সেই অ্যাক্সেস করার জন্য আমরা ডিফারেন্ট প্রিন্টএফ স্টেটমেন্ট লিখে আমরা কীভাবে অ্যাক্সেস করছি সেইগুলো আমি দেখাচ্ছি, যে ডিফারেন্ট টার্ম আমি কীভাবে এখানে আমরা ডিসপ্লে করতে পারছি, কার এগেন্সটে কী ডিসপ্লে হচ্ছে। ওকে, এবার বুঝতে পারলে অরূপ এই ছকটা? ইয়েস স্যার। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাকে প্রথমে দেখালো এর ভ্যালু 6 দেখিয়েছে, তারপরে আমরা অ্যাম্পারসেন্টে প্রিন্ট করেছি, আমাকে 2003 দেখিয়েছে, তারপরে আমরা আমি আবার একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখছি এখানে। প্রিন্টএফ যদি আমি এখানে লিখি পার্সেন্টেজ ইউ, আমি এখানে লিখলাম অ্যাম্পারসেন্ট পি সেমিকোলন, বলো তোমাকে কি দেখাবে? 2001। ভেরি গুড, পি এর অ্যাড্রেস দেখাবে 2000, মানে অ্যাম্পারসেন্ট মানেই কিন্তু অ্যাড্রেস অফ। ঠিক আছে, অ্যাম্পারসেন্ট মানেই হচ্ছে অ্যাড্রেস অফ, আর স্টার মানে হচ্ছে কিন্তু কন্টেন্ট অফ, কন্টেন্ট মানে হচ্ছে ভ্যালু। ওকে, এরপরে আমি আবার প্রিন্ট করছি, আমি আবার একটা প্রিন্টএফ স্টেটমেন্ট লিখছি। প্রিন্টএফ পার্সেন্টেজ ডি স্টার অফ পি, বলো কি দেখাবে? 6। সবাই 6 স্যার। আমি যদি এবার জিজ্ঞেস করি হোয়াই 6, কেন 6 দেখাবে, তার এগেইনস্টে তোমরা কি বলবে? सर पी सर यहाँ पे स्टार यूज करने पे वैल्यू प्रिंट करेगा सर, उसका वैल्यू सर, रहेगा उसके एड्रेस में जो वैल्यू होगा वो प्रिंट करेगा। হ্যাঁ, তাহলে স্টার অফ পিটা তাকে আমি একটু এখানে আমি একটু ইভ্যালুয়েট করছি স্টার অফ পিটাকে, ভালো করে দেখো সবাই। তাহলে দেখো স্টার, আমি ফার্স্টে স্টার লিখলাম ইকুয়ালস টু দিয়ে ফার্স্টে স্টার লিখলাম। পি মানে কত, দেখো পি এর কত ভ্যালু আছে 2003, তাই তো? सर एड्रेस ऑफ তার মানে পি এর ভ্যালু কত 2003। তাহলে দেখো এখন তোমার দেখো এক্সপ্রেশনটা কি হয়েছে, স্টার অফ 2003। তাহলে স্টার অফ 2003 মানে হচ্ছে যে 2003 অ্যাড্রেসে কি কন্টেন্ট আছে, 2003 তে তোমার কন্টেন্টটা কি আছে দেখো 6, দ্যাটস ওয়াই এটা কিন্তু 6 দেখাচ্ছে।
ঠিক আছে, এটা Yes, কিন্তু sir. তোমার ইভ্যালুয়েশনে কিন্তু এরকমভাবে হয়। ওকে, এরপরে যদি আমি এরকম একটা মেসেজ দেখাই, আমি যদি এরকম একটা প্রিন্টএফ লিখি, তারপরে স্টেটমেন্টে প্রিন্টএফ %d star of a, তখন বলো কি দেখাবে? বলো স্টার অফ এ মানে কি দেখাবে? সে এরকম তো কোনো ভেরিয়েবল নেই না এমন, হুম, সেই জন্য আসবে কি কোনো কিছু? হ্যাঁ, স্টার অফ এ মানে আমাকে দেখাবে কি, কি দেখাবে বলো? স্টার অফ এ মানে আমি এখানে স্টার অফ এটাকে প্রিন্ট করলাম। কি বলো, যাচ্ছে না বলা? আমি ধরুন না, আমি স্যার। ধরুন স্টার অফ পি না লিখে, আমি ধরুন স্টার অফ পিটা না লিখে, স্টার অফ এটা না লিখে আমি ধরুন এটা লিখছি, স্টার অফ ampersand p। এবার বলো দেখি, স্টার তারপরে ফার্স্ট ব্র্যাকেট ampersand p ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন তারপরে তোমার প্রিন্টএফের ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ, তখন কি দেখাবে? বলো কি দেখাবে? একটু একটু বুঝতে পারলেই হবে, কিন্তু একটু জাস্ট স্যার 2003 হ্যাঁ 2003 না, আমি আবার এটাকে ইভ্যালুয়েট করছি এক্সপ্রেশনটাকে, স্টার অফ ampersand p, স্টার অফ ampersand p, 6 হতে পারে, হ্যাঁ সে 6 হবে তো? না 6ও হবে না, 6ও হবে না। আমার স্টার অফ ampersand p মানে তুমি কি এখানে কিন্তু আনডিফাইন ভ্যালুটা, আমি যদি এখানে স্টার অফ p না লিখে আমি যদি এখানে স্টার অফ ampersand a লিখতাম তখন তোমার 6 হতো, দেখাবো। আমি যখন স্টার অফ ampersand a Yes. আমি যখন ampersand a হ্যাঁ, লিখেছি, স্যার। তা তখন দেখো স্টার অফ ampersand a মানে কত না 2003, তাহলে এখন স্টার অফ 2003 মানে কত না 6, তখন আমাকে এখানে 6 দেখাবে, ঠিক আছে। আর স্টার অফ ampersand p লিখলে আমার ওটা কিন্তু আমার আনডিফাইন আসবে, কারণ দেখো ampersand p মানে হচ্ছে 2001, তো 2001 এর মধ্যে আমার তো কোনো তার মানে দেখো স্টার অফ p মানে স্টার অফ 2000, আমি লিখি এটা, আমি এটা আরেকবার লিখি স্টেটমেন্টটাকে, যেটা আমি বলতে চাইলাম সেটা আমি আবার লিখি স্টেটমেন্টটা দিয়ে আমরা দেখবো কি আসছে। %d স্টার অফ ampersand p বললাম, তাই তো? ampersand p বললাম, Yes, sir. এবার বলো কি আসবে, এটা বলো কি আসবে, একটু বুঝে বলো, তাই দেখো বলতে পারবে। 2003 2003, ভেরি গুড। সবাই বুঝতে পারলে কেন আসছে 2003টা তোমার কেন আসছে, সবাই বুঝতে পারলে? কারণ ampersand p মানে তো p এর অ্যাড্রেস, তাহলে p অ্যাড্রেসটা কত 2001, সেই 2001 এ কি কন্টেন্ট আছে না 2003, তার জন্য কিন্তু তোমার আসছে 2003। তাহলে আমরা কিন্তু দেখো তো আমরা আচ্ছা, স্টার পিটা স্যার কি আসবে? হ্যাঁ বলো বলো, স্টার পিটা, স্টার p, হ্যাঁ স্টার p তোমার আমার এখানে দেখো এসছে তো, স্টার p দেখো তোমার 6 এসছে, ইয়েস হ্যাঁ 6 ঠিক 6 আছে। এসছে স্টার পিটা। তাহলে আমরা পয়েন্টার তোমার ডিফারেন্ট নোটেশন কিন্তু আমরা এখানে ফলো করলাম, ডিফারেন্ট পয়েন্টার নোটেশন, তো কখন কি প্রিন্ট করলে কি আসে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি এবার, ঠিক আছে। তো এই পয়েন্টার দিয়ে আমরা খুব সহজ একটা সিম্পল একটা যোগের প্রোগ্রাম করে নিই একবার, দেখো তো বুঝতে পারছো কি না? খুব সিম্পল, কিন্তু একটা যোগের প্রোগ্রাম করবো পয়েন্টার দিয়ে আমরা একটা যোগের প্রোগ্রাম করবো। চলো আমি তার পরের পেজে চলে যাই, তারপরে আমরা কল বাই রেফারেন্স আসবো। রাইট এ প্রোগ্রাম ফর অ্যাডিশন অফ 2 নাম্বারস বাই ইউজিং পয়েন্টার, ঠিক আছে, সাম অফ 2 নাম্বারস বাই ইউজিং পয়েন্টার। দেখো কত ইজি, দেখো পয়েন্টার, আমরা পয়েন্টার শুনে সবাই তো ভয় পেয়ে যায় যে পয়েন্টারটা খুব টাফ, বা সবাই বলে যে পয়েন্টার খুব টাফ,
কিন্তু পয়েন্টটা কিন্তু টাফ নয়, পয়েন্টটা কিন্তু সব থেকে সহজ। সাম অফ টু নাম্বারস ইউজিং পয়েন্টার, ঠিক আছে, সাম অফ টু নাম্বারস ইউজিং পয়েন্টার। ভালো করে দেখো প্রোগ্রাম। ফার্স্ট হেডার ফাইল ডিক্লেয়ার করলাম, তারপরে ভয়েড মেন স্টার্ট করছি, কিন্তু কোনো ফাংশনের কনসেপ্ট আমি এখানে ব্যবহার করছি না, আমি যে ফাংশন দিয়ে করছি না, জাস্ট আমি সিম্পল করছি। আমি এখানে পয়েন্টটাকে আমি ডেমনস্ট্রেট করছি। আমি এখানে দুটো ভেরিয়েবল নিচ্ছি, একটা হচ্ছে ইন্টিজার a ইজ ইকুয়াল টু 5 আর ইন্টিজার b ইজ ইকুয়াল টু 6। ওকে, দুটো ভেরিয়েবল আমার এখানে আছে। আর ধরো না c একটা ভেরিয়েবল যার মধ্যে আমরা রেজাল্টটাকে স্টোর করব। ওকে, আমি দুটো পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, কারণ আমার দেখো এখানে তোমার দুটো ভেরিয়েবল আছে, a আর b আছে, যার মধ্যে ভ্যালু আছে, তাকে আমরা পয়েন্ট করাবো। আমি এখানে কি নিচ্ছি, ইন্টিজার স্টার অফ p একটা পয়েন্টার ভেরিয়েবল, আর নিচ্ছি তোমার স্টার অফ q আর একটা পয়েন্টার ভেরিয়েবল, ঠিক আছে। আমি এবার লিখছি আমি এবার পিটাকে পয়েন্ট করাবো a কে, আর q কে পয়েন্ট করাবো b কে। তার আমরা কী লিখবো, p ইকুয়ালস টু $a লিখবো। দেখো ঠিক লিখছি কিনা, p ইকুয়ালস টু $a লেখা মানে কি, p এখন পয়েন্ট করবে কাকে, a কে পয়েন্ট করবে। আর q ইকুয়ালস টু $b লেখা মানে কি, কিন্তু এখন qটা তোমার পয়েন্ট করবে b কে, ঠিক আছে। তাহলে আমি কি এখন লিখতে পারি c ইকুয়ালস টু স্টার অফ p প্লাস স্টার অফ q। দেখো তো এটা লেখা যা, আর দেখো c ইজ ইকুয়াল টু a প্লাস b লেখা দেখো তাই সেম। দেখো তো এটা কিন্তু এটা বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। স্টার অফ পি মানে দেখো পি এর মধ্যে কি আছে, এর অ্যাড্রেসটা আছে, তাই না? তাহলে স্টার অফ পি মানে কি, স্টার অফ অ্যাড্রেস, এর অ্যাড্রেস। তাহলে স্টার অফ এর অ্যাড্রেস মানে কি, তোমার এর অ্যাড্রেস তোমার কি কন্টেন্টটা আছে, 5 আছে, তার মানে 5, তার মানে কিন্তু স্টার অফ 5 পি মানে কিন্তু এখানে 5, আর স্টার অফ কিউ মানে কিন্তু তোমার এখানে 6, ঠিক আছে। তার মানে 6 প্লাস 5 করে এখন কত হয়ে গেল, 11 হয়ে গেল। তোমার 11 কিন্তু তোমার সি এর মধ্যে স্টোর আছে। তুমি এখন সিটাকে প্রিন্ট করে দাও, প্রিন্ট এফ সি। তাহলে আমরা পয়েন্টার ইউজ করি কেন না, পয়েন্টারটা খুব ফ্লেক্সিবল, মানে আমরা যে কোনো কমপ্লেক্স প্রবলেমকে যদি আমরা পয়েন্টার দিয়ে যদি আমরা ডিসকাস করতে পারি, যদি আমরা ডেমনস্ট্রেট করতে পারি, বা আমরা যদি সলভ করতে পারি পয়েন্টার কনসেপ্ট দিয়ে, তাহলে কিন্তু খুব সহজে আমরা কোনো কমপ্লেক্স প্রবলেমকে কিন্তু আমরা সলভ করতে পারবো। আর সবথেকে বড় কথা হচ্ছে যে পয়েন্টার ইউজ করে কাজ করলে আমরা কিন্তু এখন মেমোরি অ্যাড্রেসকে আমরা অ্যাক্সেস করছি, আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করছি। তাহলে যত আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করবো না, তত কিন্তু আমরা লো লেভেলে কাজ করছি অ্যাকচুয়ালি। আর মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করা মানে হচ্ছে যে আমরা খুব কমপ্লেক্স প্রবলেমকে খুব সহজভাবে সলভ করতে পারবো, যে কোনো কমপ্লেক্স প্রবলেমকে। ওকে, তো তার জন্য কিন্তু তোমার পয়েন্টারটা তোমার এতটা ফ্লেক্সিবল এই কারণের জন্য। আবার তোমার একটা তোমার সব থেকে বড় মানে তোমার অসুবিধা হচ্ছে পয়েন্টার ব্যবহার করা, সেটা হচ্ছে যে যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করছি, বা যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে পারছি, তো সেক্ষেত্রে আমার কিন্তু তোমার ডেটা বা ভেরিয়েবলে কিন্তু কোনো সিকিউরিটি নেই। কারণ তুমি a is equal to 5, তুমি আমাকে হয়তো এটাকে বললে না, আমি হয়তো কী করলাম, আমি তোমার p is equal to $a করে নিলাম, দিয়ে আমি হয়তো স্টার পিটাকে নিয়ে কাজ করছি। ইউজার বুঝতেই পারছে না, যে সে তো ভাবছে যে আমাকে তো এটাকে তো ইউজ করেনি, কিন্তু আমি দেখো কিন্তু p is equal to $a করে আমি কিন্তু এখন স্টার অফ পিটাকে দিয়ে আমি কিন্তু এটাকে অ্যাক্সেস করে নিচ্ছি। তো তার জন্য কিন্তু আমাদের তোমার এই আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে তোমার যাকে আমরা সি বা C++ বলি, সেটা কিন্তু অতটা সিকিওর নয়। কিন্তু জাভা কিন্তু ফুল সিকিওর ল্যাঙ্গুয়েজ। কেন না, জাভা কিন্তু কোনো পয়েন্টার কনসেপ্ট ব্যবহার করে না, জাভাতে কিন্তু কোনো পয়েন্টারের কনসেপ্ট নেই। তার জন্য তোমার কিন্তু জাভাটা কিন্তু এতটা সিকিওর, যেহেতু আমরা মেমোরি অ্যাড্রেস নিয়ে সেখানে কাজ করতে পারি না, তার জন্য কিন্তু আমাদের সিকিউরিটিটা আছে, ডেটা সিকিউরিটি আছে। ওকে, আর সি তারা তোমার বলবে যে স্যার আমরা তো সি এর থেকে তো C++ তো সিকিওর বেশি। অবশ্যই সিকিওর বেশি, কিন্তু তোমার C++-এ আমরা কিন্তু তোমার এই অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কিন্তু আমরা কাজটাকে করি। আমরা পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড, আমরা এই তিনটে অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে কিন্তু আমরা তোমার মানে ভিজিবিলিটিটাকে কিন্তু আমরা মেনটেন করি, যে কখন আমার কোন ভেরিয়েবলটা কোন ক্লাসের মধ্যে ভিজিবল হবে, আমার কোন ভেরিয়েবলটা কোন ক্লাসের মধ্যে ভিজিবল হবে না, এটা কিন্তু আমরা ঠিক করি বাই ইউজিং দ্য প্রাইভেট অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, তো যাই হোক, সেটা আমরা পরে আসবো, যে সেই কনসেপ্ট আমরা পরে আসবো। তাহলে এরকমভাবে কিন্তু আমরা কোনো পয়েন্টার দিয়ে কাজ করতে পারি, যে কোনো প্রোগ্রামকে কিন্তু আমরা পয়েন্টার দিয়ে করতে পারি, যে কোনো প্রোগ্রাম। শুধুমাত্র একটাই কনসেপ্ট, যে আমাকে পয়েন্টার ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হবে, আর আমি যে ভেরিয়েবলটাকে আমি পয়েন্ট করাতে চাইছি তার অ্যাড্রেসটাকে আমাকে কিন্তু তাকে দিতে হবে। এবার যে টাইপের ভেরিয়েবল হবে আমাকে সেই টাইপের কিন্তু আমাকে পয়েন্টার ডিক্লেয়ার করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ধরুন আমাদের ধরুন এখানে একটা, যদি আমার এখানে ফ্লোটিং পয়েন্ট তোমার একটা ভেরিয়েবল থাকে, ফ্লোট বি, তোমার জন্য ফ্লোট বি বলে একটা ভেরিয়েবল আছে এখানে, সাপোজ
আমি চাইছি যে বিটাকে আমি এখন হয়তো আমি হয়তো একটা কোনো পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ফ্লোট টাইপের, সেটা কিন্তু আমার ফ্লোট টাইপ ধরুন দেওয়া হতো স্টার অফ পি। তাহলে এখন কিন্তু এই পিটা কিন্তু তোমার ফ্লোটিং পয়েন্ট টাইপের পয়েন্টার, তাহলে পি কিন্তু এখন তোমার পয়েন্ট করতে পারবে বিকে, তার মানে কিন্তু পিকে আমরা বি এর অ্যাড্রেসটাকে দিয়ে দিলাম, তার মানে এখন কিন্তু পিটা কিন্তু এখন বিটাকে পয়েন্ট করতে পারবে। তাহলে যে টাইপের ভেরিয়েবল হবে আমার কিন্তু তোমার পয়েন্টার ভেরিয়েবল কিন্তু টাইপটা কিন্তু সেম হতে হবে, তবে কিন্তু সেই পার্টিকুলার পয়েন্টার ভেরিয়েবলটা তাকে পয়েন্ট করতে পারবে। ওকে, বোঝা গেল? চলো আমরা এবার যে কনসেপ্টে ছিলাম, মানে যে কনসেপ্টে আমরা আছি অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কল বাই রেফারেন্স। আমরা এখন কল বাই রেফারেন্সের কনসেপ্ট দেখব। কল বাই রেফারেন্স আমি একটা সিম্পল প্রোগ্রামের থ্রু দিয়ে আমি কিন্তু দেখাবো কল বাই রেফারেন্সের কনসেপ্টটা, ঠিক আছে? যেখানে তোমরা বুঝতে পারবে আমি কোথায় পয়েন্টার ইউজ করছি, কোথায় আমি অ্যাড্রেস দিয়ে কাজ করছি, সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। এখন তোমরা পয়েন্টারের বেসিক কনসেপ্ট আমরা শিখে এসেছি, মানে শিখলাম। এখন আমি এখানে একটা কল বাই রেফারেন্সের কনসেপ্টটাকে আমি ডেমনস্ট্রেট করার জন্য আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হচ্ছে সোয়াপিং অফ টু নাম্বারস। ওকে, যেটা কিন্তু আমরা আগে পড়ে এসেছি, সোয়াপিং অফ টু নাম্বারস নর্মাল কনসেপ্ট পড়ে এসেছি আমরা, সেটা কিন্তু আমরা আজকে এখানে পয়েন্টার দিয়ে করবো। ওকে, চলো দেখি। ফার্স্ট হচ্ছে আমাদের হেডার ফাইল ডিক্লারেশন। আমরা ফার্স্ট হেডার ফাইলটাকে ডিক্লেয়ার করলাম, তারপরে আমাকে এখন ফাংশনটা, আমাকে তো কল বাই রেফারেন্স মানে ফাংশন লিখতে হবে। আমার এখানে ফাংশনটা হচ্ছে ভয়েড সোয়াপ বলে আমার একটা ফাংশন। সোয়াপ ফাংশনের ভিতরে আমার এখানে দুটো পয়েন্টার আছে, একটা হচ্ছে ইন্টিজার স্টার অফ পি, একটা হচ্ছে ইন্টিজার স্টার অফ কিউ। ওকে, আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ইন্টিজার স্টার অফ টেম্প। আমার যেরকমভাবে সোয়াপিংটা হয়, টেম্প ইজ ইকুয়াল টু স্টার অফ পি, স্টার অফ পি ইকুয়ালস টু স্টার অফ কিউ, আর স্টার অফ কিউ ইকুয়ালস টু টেম্প। এটাকে স্টার্ট করে নিই। ওকে, স্টার অফ কিউ ইকুয়ালস টু টেম্প। আমাদের সোয়াপিংয়ের লজিকটা আমি কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করলাম জাস্ট পয়েন্টার দিয়ে, আর কিছু না। আমরা আসবো, আমরা পরে বুঝবো প্রোগ্রামটাকে, আগে আমি কমপ্লিট করে নিই প্রোগ্রামটাকে। ওকে, এবার আমাদের মেন ফাংশন ভয়েড মেন। আমার দুটো ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইন্টিজার a ইকুয়ালস টু 5, b ইকুয়ালস টু 6। আমি এখানে একটা সোয়াপিং করবার আগে আমি একটা ডিসপ্লে করে রাখছি যে বিফোর সোয়াপিং আমার এ আর বি এর ভ্যালুটা কি আছে। বিফোর সোয়াপিং a equals to percentage d slash t দিলাম, ট্যাব দিলাম একটা, b equals to percentage d, এবার a কমা bটাকে প্রিন্ট করব। মানে তার মানে এখন তোমাকে এখন দেখাচ্ছে বিফোর সোয়াপিং a is equal to 5 আর b is equal to 6। ওকে, এবার আমরা সোয়াপ ফাংশনকে কল করব। দেখো সোয়াপ ফাংশন, দেখো রিটার্ন টাইপটা ভয়েড, কিন্তু দেখো প্যারামিটার আছে, কি আছে দুটো তোমার পয়েন্টার, তোমার দেখো দুটো প্যারামিটার আছে এখানে, কি টাইপের না পয়েন্টার টাইপের প্যারামিটার আছে। আমি এখন ফাংশনটাকে কল করছি, সোয়াপ ফাংশনকে কল করছি। আমরা কিন্তু কল বাই রেফারেন্স করতে যাচ্ছি, তাহলে একটা ফাংশনকে যখন আমরা কল করি, ফাংশনটাকে কল করার সময় যদি আমরা ভ্যালু পাস করি তাকে আমরা বলি কল বাই ভ্যালু, আর ফাংশনটাকে কল করার সময় যদি আমরা অ্যাড্রেস পাস করি তখন তাকে আমরা বলছি কল বাই রেফারেন্স। তাহলে আমরা এখানে কার অ্যাড্রেস পাস করবো না অ্যাম্পারসেন্ট, আমি কিন্তু আর এ পাস করছি না, আমি দেখো এর অ্যাড্রেসটাকে পাস করছি। আমি দেখো কিন্তু আর বি পাস করছি না, আমি কিন্তু দেখো বি এর অ্যাড্রেসটাকে পাস করছি। তাহলে একটা অ্যাড্রেসকে তোমার অ্যাকসেপ্ট করতে পারে কে? একটা পয়েন্টার ভেরিয়েবল। তাহলে আমি সোয়াপ ফাংশন কল করার সময় আমি অ্যাম্পারসেন্ট এ পাস করছি, মানে হচ্ছে যে অ্যাম্পারসেন্ট এটাকে তোমার স্টোর করবার ক্ষমতা কার আছে? একটা পয়েন্টারের ক্ষমতা আছে, কারণ পয়েন্টার তোমার কিন্তু কোনো অ্যাড্রেসটাকে হোল্ড করে রাখে। পয়েন্টার ভেরিয়েবল সবসময় কোনো অ্যাড্রেসটাকে স্টোর করে। তো এখন তোমার এই অ্যাম্পারসেন্ট এটা গিয়ে কার মধ্যে অ্যাসাইন হবে? পি এর মধ্যে অ্যাসাইন হবে। তার মানে তোমার এখন স্টেটমেন্টটা কী হয়ে গেল? পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ। দেখো ঠিক করে বুঝতে পারলে কিনা? দেখো
আমি যখনই সোয়াপ ফাংশন কল করছি তখন আমি তো অ্যাম্পারসেন্ট এ পাস করছি আর অ্যাম্পারসেন্ট বি পাস করছি, তাহলে অ্যাম্পারসেন্ট এটাকে কার মধ্যে অ্যাসাইন হবে না পি এর মধ্যে অ্যাসাইন হবে, তো পিটা আমার কী টাইপের ভেরিয়েবল, একটা পয়েন্টার ভেরিয়েবল, তাহলে পি ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট এ হলো। আর সেকেন্ডে দেখো তোমার আমি অ্যাম্পারসেন্ট বিটাকে আমি দেখো পাস করেছি, তাহলে অ্যাম্পারসেন্ট বিটা আমার কার মধ্যে অ্যাসাইন হবে না কিউর মধ্যে অ্যাসাইন হবে, তাহলে কিউ ইজ ইকুয়াল টু অ্যাম্পারসেন্ট বি। তাহলে এর থেকে আমরা কী বুঝতে পারছি যে পিটা পয়েন্ট করছে এ কে আর কিউটা পয়েন্ট করছে বি কে, তার মানে এখন তোমার স্টার অফ পি মানে হচ্ছে কিন্তু 5 আর এখন তোমার স্টার অফ কিউ মানে কিন্তু দেখো তোমার 6। দেখো বুঝতে পারলে কিন্তু যেটা বললাম। তার মানে এখন স্টার অফ পি মানে কিন্তু 5 আর স্টার অফ কিউ মানে কিন্তু এখন 6, ঠিক আছে। তার মানে আমরা এটা মানে কী করছি, আমি এখানে কল করলাম, কল করার পরে আমি এরপরে আবার প্রিন্ট করছি, আমি বোঝাবো পুরো প্রোগ্রামটাকে আমি বোঝাবো। আমি এখানে প্রিন্ট করছি আফটার সোয়াপিং আমি আবার এ আর বিটাকে প্রিন্ট করব। আফটার সোয়াপিং a equals to percentage d slash t, b equals to percentage d a comma b। এবার মেনটাকে শেষ করি। এবার দেখি কীভাবে কাজ হচ্ছে প্রোগ্রামটা। এটা আমার মেমোরিতে এ একটা ভেরিয়েবল আছে, বি আর একটা ভেরিয়েবল আছে। মেমোরিতে তোমার স্টার অফ পি আছে পয়েন্টার ভেরিয়েবল, স্টার অফ কিউ আছে পয়েন্টার ভেরিয়েবল। মেমোরিতে প্রত্যেকের অ্যাড্রেস আছে। আমি ধরলাম এর অ্যাড্রেসটা হচ্ছে 2001, এর অ্যাড্রেসটা হচ্ছে 2003, এটা ধরলাম 2005। আমি দেখো সব দুই করে গ্যাপ দিয়ে লিখছি, কেন বলো তো, আমার 2 বাইট করে স্পেস নেই প্রতিটা ইন্টিজার ভেরিয়েবল, তার জন্য কিন্তু 2 করে গ্যাপ দিচ্ছি। তারপর হচ্ছে এখানে 7, ঠিক আছে। এ আর বি এর মধ্যে তোমার ভ্যালু কি দেওয়া আছে 5 আর 6, এর মধ্যে তোমার আছে 5 আর বি এর মধ্যে তোমার আছে 6। ওকে, এটা আমার ইনিশিয়াল অ্যাসাইনমেন্ট। ইনিশিয়ালি কিন্তু কম্পাইলার মেমোরিতে এরকমভাবে স্পেস অ্যালোকেট করে রেখে দিয়েছে, ঠিক আছে। আমি এবার স্টার্ট করছি প্রোগ্রামটার এক্সিকিউশন স্টার্ট করছি আমরা, মানে আমরা ড্রাই রান করছি প্রোগ্রামটাকে। ভয়েড মেন এখানে ফার্স্টে আসলো আমার এটা কন্ট্রোলটা, তারপরে কোথায় গেল ইন্টিজার a is equal to 5 b is equal to 6 এটা ডিক্লারেশন পেলো, ভেরিয়েবল ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশন। তখন কী করলো, মেমোরিতে গেল, মেমোরিতে গিয়ে এর জন্য 2 বাইট স্পেস আর বি এর জন্য তোমার 2 বাইট স্পেসকে রিজার্ভ করলো, যে স্পেসটা আমি এখানে রিজার্ভ করেছি। এর জন্য তোমার 2 বাইট স্পেস নিচ্ছে, এটা তোমার 2 বাইট তার সাইজটা, বি এর তো তোমার কিন্তু সাইজটা কিন্তু তোমার 2 বাইট। এর মধ্যে 5টাকে স্টোর করলো, বি এর মধ্যে 6টাকে স্টোর করলো, মানে ইনিশিয়ালাইজ করলো, ঠিক আছে। মেমোরি স্পেস রিকোয়ারমেন্ট রিজার্ভ করা হলো। তারপরে কি আসছে, প্রিন্টএফে আসছে। কি করছে, বিফোর সোয়াপিং a is equal to percentage d, b is equal to percentage d a, b। আমাকে একটা মেসেজ দেখাচ্ছে, আমাকে একটা আউটপুট দেখাচ্ছে এরকম। এটা হচ্ছে আমার প্রোগ্রামটার আউটপুট। বিফোর সোয়াপিং colon a is equal to 5, এর মানটা 5 আছে, ট্যাব দিয়েছি, b is equal to 6 দেখালো এই প্রিন্টটার জন্য। তারপরে কোথায় আসছে, এবার চলে আসছে প্রোগ্রাম। এবার কোথায় আসছে কন্ট্রোলটা, তারপরে দেখা আসছে ফাংশন কল পাচ্ছে, একটা সোয়াপ ফাংশন কল পাচ্ছে। যখনই ফাংশন কল পায় তখন ডিরেক্ট কন্ট্রোলটা ফাংশনে জাম্প করে। এবার প্রথমেই গিয়ে যখন জাম্প করছে ফাংশনের কাছে, যখন যাচ্ছে এখান থেকে কন্ট্রোলটা তোমার জাম্প করলো কোথায় না ফাংশনে। কোন ফাংশনে না সোয়াপ ফাংশনে। এটা সোয়াপ ফাংশনের ডেফিনেশন লেখা আছে, এখানে জাম্প করে। ফার্স্টে চেক করে দেখছে যে সোয়াপ ফাংশনের নাম আর এখানে ফাংশনের নেমটা সেম কিনা। দেখলো যে হ্যাঁ কেস স্পেস সমস্ত কিছু চেক করে দেখা গেল যে হ্যাঁ দুটো স্ট্রিং ম্যাচ করছে, এটাও সোয়াপ এটাও সোয়াপ। তাহলে এখন এই ফাংশনটা ইনভোক হবে। তাহলে ফার্স্টে নামটাকে চেক করলো, তারপরে কি
দেখছে নাম্বার অফ প্যারামিটার, দেখো এখানে তোমার 2 নাম্বার অফ প্যারামিটার আছে, এখানে দেখো 2 নাম্বার অফ প্যারামিটার আছে। ভেরি গুড, তাহলে সমস্ত সিগনেচারগুলো তোমার ম্যাচ করে গেল। এবার কি করছে, সোয়াপ যখন তুমি কল করেছো তখন তুমি কি পাস করেছো না এ আর বি এর অ্যাড্রেস পাস করেছো। তাহলে এর অ্যাড্রেস কত, এর অ্যাড্রেস কত 2001, তুমি পাস করেছো 2001, মানে অ্যাম্পারসেন্ট এ মানে হচ্ছে 2001 পাস করেছো, আর অ্যাম্পারসেন্ট বি মানে তুমি পাস করেছো 2003। ঠিক আছে, তাহলে একটা ফাংশন যখন কল করা হয় তখন যদি আমরা অ্যাড্রেস পাস করি তখন সেই ফাংশন কলিং যে মেকানিজমটা তাকে বলা হয় কল বাই রেফারেন্স বা কল বাই অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে এখন সব ফাংশনটা এখন ইনভোক হচ্ছে। অ্যাম্পারসেন্ট এটা কি, অ্যাম্পারসেন্ট মানে কত 2001, তাহলে 2001টা কি এখন কার মধ্যে অ্যাসাইন হচ্ছে না স্টার অফ পি এর মধ্যে। এখানে তোমার কত গে স্টোর হলো 2001। ঠিক আছে, তার মানে তোমার পি এর এখন ভ্যালু কত হয়ে গেল, পি এর এখন ভ্যালু কত হয়ে গেল 2001। আর স্টার অফ অ্যাম্পারসেন্ট বি কে তুমি দেখো স্টোর কার মধ্যে স্টোর করছি আমরা, কিউর মধ্যে আমরা অ্যাসাইন করছি। তাহলে অ্যাম্পারসেন্ট বি মানে কত তোমার দেখো 2003, তাহলে এখন কিউর মধ্যে তোমার কি স্টোর হয়ে গেল 2003। তার মানে আমরা এখন বলতে পারি যে পিটা এখন পয়েন্ট করছে এ কে আর কিউ এখন পয়েন্ট করছে বি কে, তাই তো পারি তো বলতে, ইয়েস অর নো? তাহলে এতক্ষণ পর্যন্ত যা বললাম সেটা সবাই বুঝতে পেরেছো, ক্লিয়ার সবার কাছে? আমি এবার মেন কনসেপ্টে আসবো। তাহলে এখন তোমার পিটা হচ্ছে অ্যাম্পারসেন্ট এ, কিউটা হচ্ছে অ্যাম্পারসেন্ট বি, তার মানে হচ্ছে পি এর মধ্যে 2001 আছে আর কিউর মধ্যে তোমার 2003 আছে। তাহলে এখন যদি আমি যদি বলি যে স্টার অফ পি মানে কত, দেখো এখন স্টার অফ পি মানে আমি কীভাবে বের করবো না স্টার অফ পি, পি এর কত ভ্যালু আছে 2001 আছে, তাহলে স্টার অফ 2001, তাহলে স্টার অফ 2001 মানে কত দেখো 5 স্যার। আবার দেখো স্টার অফ কিউ আছে, তার মানে স্টার অফ কিউর কত ভ্যালু আছে না 2003, তার মানে দেখো স্টার অফ 2003 মানে কত দেখো 6। তা আমি এখন বলতেই পারি তো যে স্টার অফ পি মানে হচ্ছে 5 আর স্টার অফ কিউ মানে তোমার 6। ওকে, এবার ফাংশনের ভেতরে ঢুকলাম, ফাংশনের যেটা বডি আছে সেই বডির মধ্যে ঢুকলাম। ঢোকার পরে ফার্স্টে কী পাচ্ছি, ইন্টিজার স্টার অফ টেম্প বলে আর একটা ভেরিয়েবল মেমোরিতে, তার জন্য কিন্তু 2 বাইট স্পেস আবার হিসাব হলো, এটা হচ্ছে টেম্প ভেরিয়েবল স্টার অফ টেম্প। ঠিক আছে, আমি অ্যাড্রেসটা ধরছি 2009, অ্যাড্রেসটা হচ্ছে 2009। ওকে, তাহলে ইন্টিজার স্টার অফ টেম্প, ভেরি গুড। তারপরে অ্যাসাইনমেন্ট কি আছে, স্টার অফ টেম্প ইকুয়ালস টু স্টার অফ পি। তাহলে টেম্পের ভেতরে তুমি এখন কাকে রাখছো, স্টার অফ পিটাকে তুমি কার ভেতরে রাখছো, টেম্পের ভেতরে রাখছো। তাহলে স্টার অফ পি মানে কত 5, তাহলে 5টাকে এখন কোথায় স্টোর হলো, টেম্পের মধ্যে এখন 5টা স্টোর হলো। ঠিক আছে, তাহলে এখন টেম্পের মধ্যে তোমার এখন 5 স্টোর হবে। স্টার অফ কিউটাকে তুমি কার মধ্যে রাখছো, স্টার অফ পি এর মধ্যে রাখছো। ঠিক আছে, স্টার অফ কিউটাকে তুমি এখন কার মধ্যে রাখছো না স্টার অফ পি এর মধ্যে রাখছো। ঠিক আছে, তাহলে স্টার অফ কিউ মানে কত আছে, স্টার অফ কিউ মানে কত না 6, তাহলে 6টাকে তুমি কোথায় রাখছো, স্টার অফ পি এর মধ্যে রাখছো। ঠিক আছে, তার মানে পি তোমার কাকে পয়েন্ট করছে, এ কে পয়েন্ট করছে, তার মানে দেখো এখন কিন্তু তোমার এটা কিন্তু এখন দেখো তোমার 5 না হয় কিন্তু দেখো 6 হয়ে গেল। ঠিক আছে, আর স্টার অফ কিউ ইজ ইকুয়াল টু স্টার অফ টেম্প, তার মানে দেখো টেম্পের মধ্যে কী আছে 5 আছে, সেই 5টাকে নিয়ে এখন তুমি কার মধ্যে রাখছো না স্টার অফ কিউতে রাখছো। তো স্টার অফ কিউ মানে কি, কিউ এখন কাকে পয়েন্ট করছে, বি কে পয়েন্ট করছে, তাহলে বি এর ঘরে কিন্তু এখন তোমার কত স্টোর হয়ে গেল না, এখন দেখো 5 স্টোর হয়ে গেল। ঠিক আছে, আমার ফাংশনটা কমপ্লিট হয়ে গেল, এক্সিকিউশন ফাংশনের এক্সিকিউশনটা কমপ্লিট। ব্যাক করে ফিরে আসলো কোথায়, নেক্সট লাইনে চলে আসলো, নেক্সট লাইনে আসলো। কী করছি, আফটার সোয়াপিং এ ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, বি ইজ ইকুয়াল টু পার্সেন্ট ডি, এ কমা বি, তাহলে এখন এ এর ভ্যালু কত 6, এখন বি এর কত ভ্যালু 5, তাহলে আমাকে এখন কি দেখাচ্ছে আউটপুটে, আমাকে দেখাচ্ছে আউটপুটে আফটার সোয়াপিং a is equal to 6, এটা কমা নয় কিন্তু, এটা কমা নয়, এটা ট্যাব আছে একটা, b is equal to 5, তাহলে আমার সোয়াপিংটা হলো তো। এবার চলে আসি প্রোগ্রামে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কল বাই ভ্যালুর সাথে কল বাই রেফারেন্সের একটা ডিফারেন্স যখন বলেছিলাম, যে যদি আমরা ফর্মাল আর্গুমেন্টে যদি আমরা কোনো চেঞ্জেস করি
তার রিফ্লেকশন পড়বে আমার অ্যাকচুয়াল আর্গুমেন্টে। তাহলে আমার এখানে ফর্মাল আর্গুমেন্ট কোনগুলো? পিআরকিউটা হচ্ছে আমার এখানে ফর্মাল আর্গুমেন্ট, তাই তো? ইয়েস অর নো? আমার পিআরকিউটা হচ্ছে এখানে তোমার ফর্মাল আর্গুমেন্ট। তাহলে আমি আমি তোমার চেঞ্জেসটা কার উপরে করলাম? পিআরকিউর উপরে। দেখো আমি কিন্তু তোমার দেখো আপডেট করেছি পিআরকিউটাকে। তা আমি যা কিছু তোমার চেঞ্জেস করেছি কিন্তু পিআরকিউর ওপরে, সেই রিফ্লেকশনটা আমার কার ওপরে পড়লো? অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল আর্গুমেন্ট দেখো এ আর বি আছে, এ আর বি এর মধ্যে কিন্তু রিফ্লেকশনটা পড়লো বলেই, এই রিফ্লেকশনটা আসলো বলেই কিন্তু দেখো আমি সোয়াপিং করবার আগে আমরা এ আর বিটাকে প্রিন্ট করে আমি 5-6 পেয়েছিলাম। আমি সোয়াপিং করবার পরে দেখো আমি কিন্তু আবার এ আর বিটাকে আমি প্রিন্ট করলাম, আমি তখন কিন্তু দেখো 6 আর 5 পেলাম। তার মানে আমরা পিআরকিউতে আমি আপডেশন করছি, সেই আপডেশনটা আমার কিন্তু আলটিমেট কোথায় হচ্ছে? দেখো এ আর বি এর মধ্যে হচ্ছে। তাহলে এ আর বিটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আর্গুমেন্ট, আর পিআরকিউটা হচ্ছে আমার ফর্মাল আর্গুমেন্ট। তাহলে আমি চেঞ্জ করছি ফর্মাল আর্গুমেন্টে, আমার তার রিফ্লেকশন কিন্তু দেখো পড়ছে আমার অ্যাকচুয়াল আর্গুমেন্টে। তাই এটা কিন্তু মেন ক্যারেক্টারিস্টিক কল বাই রেফারেন্সের, যে আমরা যদি ফর্মাল আর্গুমেন্টে যদি আমরা কোনো চেঞ্জেস করি বা আপডেশন করি কোনো ফর্মাল আর্গুমেন্টকে, তার রিফ্লেকশন কিন্তু আমার অ্যাকচুয়াল আর্গুমেন্টের উপরে পড়তে বাধ্য, পড়বেই, মাস্ট। তো এই কনসেপ্টটাকে আমরা বলছি কল বাই রেফারেন্সের কনসেপ্ট। এটা পয়েন্টারটা শেখার পরে পড়লে জিনিসটা আর একটু ভালোভাবে বুঝতে পারতে। আশা করি এটা তো আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা, তাই তো? ইয়েস স্যার। তাহলে আমরা এই কনসেপ্টটাকে বলছি কিন্তু কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্সের মধ্যে আমরা কিন্তু। এবার আমার যদি আমাকে বলে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন একটা, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কল বাই ভ্যালু অ্যান্ড কল বাই রেফারেন্স। তো আমরা ফার্স্টই বলবো ইন কেস অফ কল বাই ভ্যালু উই অনলি পাস দ্য ভ্যালু অফ এ ভেরিয়েবল while the function is calling, when the function is calling, okay? But in case of call by reference, when we call the function, that time we pass the address of a variable as a function parameter. আর সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে in case of call by value, if we change the formal parameter, then there is no effect on the actual parameter. But in case of call by reference, when we changes the formal parameter, but when we change the formal argument or formal parameter, that time the actual argument will be changed accordingly. ওকে, তাহলে এটা কিন্তু আমাদের মেন ডিফারেন্স। এবার আমরা বলতে পারবো যে আমাদের থার্ড ডিফারেন্স হচ্ছে আমরা কল বাই ভ্যালুতে একটা এক্সাম্পল লিখতে পারি, আমরা কল বাই রেফারেন্স দিয়ে একটা এক্সাম্পল লিখতে পারি। থার্ড ডিফারেন্স। আমাদের ফোর্থ ডিফারেন্স হচ্ছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু কল বাই ভ্যালু সাপোর্ট করে, আর সি প্লাস প্লাস সাপোর্ট করে কল বাই রেফারেন্স। এটা কিন্তু একটা ডিফারেন্স। সি সাপোর্ট করে কল বাই ভ্যালু, আর সি প্লাস প্লাস সাপোর্ট করে কল বাই রেফারেন্স। তাহলে প্রশ্নটা হচ্ছে যে তাহলে আমরা সিতে আমরা কেমন করে কল বাই রেফারেন্স করছি? সিতে আমি যখন কল বাই রেফারেন্স করছি সি দিয়ে, তখন সেখানে আমরা কিন্তু পাস করছি একটা ভেরিয়েবলের অ্যাড্রেসকে পাস করছি, অ্যাম্পারসেন্ট এ পাস করছি, অ্যাম্পারসেন্ট বি পাস করছি। তাহলে দেখো আলটিমেট দেখো অ্যাম্পারসেন্ট এটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি তাহলে সেটা কি আমার কত আসছে না 2001। আবার দেখো অ্যাম্পারসেন্ট বিটাকে যদি আমরা ইভ্যালুয়েট করি তখন দেখো কি আসছে 2003। তাহলে এই 2001 আর 2003টা এটা তোমার কি, এটা অ্যাকচুয়ালি ভ্যালু তো, এটা তাই না? বলো, এটা তোমার তো এটা ভ্যালু তো এগুলো। তাহলে আমরা কিন্তু অ্যাড্রেস পাস করছি, একটা ভেরিয়েবলের অ্যাড্রেস পাস করছি, আমার সি প্রোগ্রামিং কিন্তু সেটাকে তোমার ট্রিট করছে অ্যাজ এ ভ্যালু। তার জন্য আমরা বলতে পারি যে সিতে আমার কল বাই ভ্যালু সাপোর্ট হয়, বা সি তোমার কল বাই ভ্যালুকে সাপোর্ট করে, আর সি প্লাস প্লাস তোমার কিন্তু এটাকে তোমার অ্যাজ এ অ্যাড্রেস হিসাবে কিন্তু এটাকে পাস করবে, বা রেফারেন্স হিসেবে কিন্তু এটাকে পাস করবে। ওকে, তো সি প্লাস প্লাসে গিয়ে আমরা বুঝতে পারবো যে কল বাই রেফারেন্স এখানে অ্যাকচুয়ালি কীভাবে অ্যাচিভ হচ্ছে। সি প্লাস প্লাসে আমরা ওখানে অবজেক্ট পাস করবো, আমরা ওখানে অবজেক্টের রেফারেন্স পাস করবো। আমি এখানে যেমন তোমার ধরুন একটা ভ্যালুর অ্যাড্রেস পাস করেছি, আমরা ওখানে অবজেক্টের আমরা অ্যাড্রেস পাস করবো, আমরা ওখানে অবজেক্ট পাস করবো ফাংশনের মধ্যে দিয়ে। তাহলে সবসময় আমাকে ভাবতে হবে যে একটা ভ্যালু পাস করা ফাংশনের মধ্যে দিয়ে আর একটা ফাংশনের মধ্যে দিয়ে একটা অবজেক্ট পাস করার মধ্যে ডিফারেন্স কোথায়, সেটা আমরা সি প্লাস প্লাস আমরা শিখবো। ওকে, আর আমরা এবার আমি তোমার যে কোশ্চেনটা আমি বলবো সেটা হচ্ছে, এবার ধরো না হয়তো আমাকে তোমার মাল্টিপল নাম্বারসকে নিয়ে আমাকে কাজ করতে হচ্ছে, যেটা আমাকে আগের দিনে অরূপ বলছিল যে আমি মাল্টিপল নাম্বার নিয়ে কাজ করছি,
তো সেক্ষেত্রে কি আমি মাল্টিপল নাম্বারকে কি আমরা অ্যাজ এ প্যারামিটার পাস করে দেবো? ধরুন আমি 50 নাম্বারকে নিয়ে কাজ করছি, আমি 50 নাম্বারসের মধ্যে আমরা অ্যাডিশন করছি সাপোজ, বা ইউজিং দ্য কনসেপ্ট অফ ফাংশন। তো সেক্ষেত্রে কি আমি সেই 50টা ভেরিয়েবলকে কি আমরা পাস করবো এ বি সি ডি করে আপ টু 50 পর্যন্ত আমরা ধরো লিখবো, 50টা ভেরিয়েবল পাস করবো? ওটাকে না করে আমরা তখন কিন্তু অ্যারে পাস করতে পারি ফাংশনের মধ্যে দিয়ে। তাহলে পাসিং অ্যারে টু এ ফাংশন, আমরা ফাংশনের মধ্যে তো তখন একটা ওই 50টা ভেরিয়েবলকে আমরা একসাথে পাস না করে, ওই মানে সেপারেটলি পাস না করে আমরা কিন্তু তাকে একটা অ্যারের মধ্যে স্টোর করবো, আর সেই অ্যারেটাকে আমরা পাস করে দেবো। তো সেই ফেসিলিটি কিন্তু আমাকে সি প্রোগ্রামিং কিন্তু আমাকে প্রোভাইড করছে, যে আমরা ফাংশনের মধ্যে আমরা অ্যারে পাস করতে পারি, সেই অ্যারে নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, তো সেই পাসিং অ্যারে টু এ ফাংশন, সেই কনসেপ্টটা আমি নেক্সট দিন দেখাবো। আমাদের ফাংশনের আরও কিছু কনসেপ্ট আছে, আমরা সেটা কিন্তু কালকে আমরা কমপ্লিট করবো ফাংশনের কনসেপ্ট। এরপরে আমি আর অন্য কোনো টপিকে আমি যাচ্ছি না এরপরে, কারণ সেটা হলে বেশি চাপ হয়ে যাবে। কারণ আমরা আজকে তোমার টাইপস অফ ফাংশন দেখলাম আর কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স দেখলাম। এটা কিন্তু সবথেকে বড় কনসেপ্ট, মানে শেখার কনসেপ্ট কিন্তু এটাই, ফাংশন শেখার। ওকে, তাহলে এরপরে আমরা তোমার শিখবো পাসিং অ্যারে টু এ ফাংশন বা আদার্স ফাংশনের যে কনসেপ্টগুলো আছে সেটা আমরা শিখে নিয়ে তারপরে আমরা কালকে কিন্তু তোমার সি প্লাস প্লাস আমরা স্টার্ট করবো। ওকে, বোঝা গেল সবার? ইয়েস স্যার। আর আজকে আমি কিছু হোম টাস্ক দিচ্ছি, আজকে আমরা যা পড়লাম তার থেকে আমি কিছু হোম টাস্ক দিচ্ছি, সেটা একটু বাড়িতে সবাই ট্রাই করবে। ওকে, চলো। স্যার ক্লাসটা রেকর্ডিং করেছে? হ্যাঁ, করেছি। ঠিক আছে, রিভার্স অফ এ নাম্বার করতে হবে, ওই 4টে ফাংশনের কনসেপ্ট দিয়ে করতে হবে। আমি যে 4 টাইপসের ফাংশন দেখালাম, উইথ প্যারামিটার, উইদাউট প্যারামিটার, এইভাবে যে 4টে টাইপ দেখালাম, সেই 4 রকম টাইপ দিয়ে আমাকে রিভার্স অফ এ নাম্বারের প্রোগ্রামটা সবাই বাড়িতে ট্রাই করবেন। মানে 4টে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার 4টে প্রোগ্রাম হবে, 4 রকম ফাংশন দিয়ে 4টে প্রোগ্রাম হবে, সেপারেট। ওকে, 4টে প্রোগ্রাম কিন্তু ট্রাই করে বাড়িতে, দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। ওকে, বুঝতে পারলে স্টেটমেন্টটা, প্রবলেমটা সবাই বুঝতে পারলে কি করতে বলেছি? ইয়েস স্যার। এটা করে কালকে আমাকে সেন্ড করবে, ঠিক আছে? এটা করে আমাকে কালকে সেন্ড করবে।